তো আজকে হচ্ছে 17ই জানুয়ারি 2025, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 83তম ক্লাস এবং তামাদি আইনের তৃতীয় ক্লাস। সবাই একটু 10 ধারাটা বের করেন। ধারা 10, আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিছিলাম, সেখানে 10 ধারার বিষয়টা আলোচনা করা আছে। দেখেন, ধারা 10, প্রকাশ্য ওসি এবং তার প্রতিনিধিদের বিরুদ্ধে মকদ্দমা। ওসি মানে হচ্ছে ট্রাস্টি। ট্রাস্ট ট্রাস্ট আপনারা যারা সবাই তো এলএলবি পাশ করে এসেছেন, আপনাদের এলএলবি তে একটা সাবজেক্ট ছিল ইকুইটি অ্যান্ড ট্রাস্ট। ইকুইটি অ্যান্ড ট্রাস্ট ট্রাস্ট হচ্ছে যে যখন উদাহরণস্বরূপ এভাবে বলা যায় যে কোনো উদ্দেশ্যে একটা ট্রাস্ট গঠিত হয়। যেরকম আপনারা যারা যারা ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন, দেখবেন যে সবার আছে বোর্ড অফ ট্রাস্টি। অথবা ধরেন আমাদের বিথিকা, ওনার অনেক সম্পত্তি আছে, উনি এই সম্পত্তিটা উনি একটা ট্রাস্ট গঠন করে দিয়ে গেছে। ওই যে ওই ট্রাস্টের প্রধান তারা বলে ট্রাস্টি। ট্রাস্টিরে উনি এই ট্রাস্টে গঠন করে ওখানে বলে দিছে যে আমার সম্পত্তির 50% যে আয়, এটা দাতব্য উদ্দেশ্যে ব্যয় হবে, ধরেন ধর্মীয় বা অসহায় মানুষদের উদ্দেশ্যে ব্যয় হবে। আর 50% পাবে হচ্ছে আমার যে উত্তরাধিকার আছে তারা। এবং এই ট্রাস্টটা গঠন করে এই ট্রাস্টি বানায় গেছে আরিফ সাহেবরে। কাকে বানাইছে? আরিফ সাহেবকে। এখন আরিফ সাহেবকে পীঠিকা দিক নির্দেশনা দিয়ে গেছে যে আরিফ দাদা, যে আপনি, আমি যদি মারাও যাই বা মারা গেলেও এই ট্রাস্ট থেকে যে আয় হবে, এই আয়ের 50% ব্যয় হবে বিথিকার যে উত্তরাধিকারী আছে তারা পাবে। আর বাকি 50% হচ্ছে কি উদ্দেশ্যে ব্যয় হবে? দাতব্য উদ্দেশ্যে। দাতব্য মানে হচ্ছে জনকল্যাণমূলক কাজে। তো দেখা গেল যে আরিফ সাহেব প্রথম কয়েক বছর তিনি তার দায়িত্বটা ঠিকঠাক ভাবেই পালন করেছিলেন, কিন্তু এরপরে দেখা গেল যে আরিফ সাহেব লাস্টের 5-6 বছর তিনি এই যে ট্রাস্টের যে আয়, এই আয়ের হিসাবে উনি ঠিক মতো রাখেন না। আর ওই 50% আয় মানে দাতব্য উদ্দেশ্য ব্যয় করেন না, বা 50% উনি যে বিথিকার যে উত্তরাধিকারী আছে তাদেরকেও দেন না। মোটামুটি উনি উনার দায়িত্বে কি করেছে? অবহেলা। অবহেলা করেছে, বা এটা অবহেলা, বা এটা ইচ্ছা স্বেচ্ছাই করেছে। উনি টাকা পয়সা আত্মসাৎ করে ধরেন। তো এই ক্ষেত্রে ট্রাস্টিকে, ওসিকে আরিফ সাহেব। এখন আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা করবে কারা? যারা ট্রাস্টের বেনিফিশিয়ারি। ট্রাস্টের বেনিফিশিয়ারি ধরেন বিথিকার যে উত্তরাধিকারী আছে তারা হচ্ছে এক্ষেত্রে হলো সংক্ষুব্ধ। এক্ষেত্রে কি সংক্ষুব্ধ? তারা এই আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা করবে ট্রাস্ট রিলেটেড, যে আপনি আপনার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেন নাই, বা আত্মসাৎ করছেন, আপনি এত টাকা আপনার কাছে পাই, বা আপনাকে অপসারণ করা হবে, যাই হোক না কেন। এই ক্ষেত্রে বিবাদী হবে কে? আরিফ সাহেব। আর বাদী হচ্ছেন ওই ট্রাস্ট থেকে যারা ফল ভোগ করে থাকে তারা। এখন আমরা জানি যে আহ, আমাদের তামাদি আইনের 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত মূল মামলা দায়েরে তামাদি নিয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ একটা দেওয়ানি মামলা কিন্তু আজীবন দায়ের করা যায় না। দেওয়ানি মামলার দায়েরের একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে। এখন ধরেন, যদি আমরা ধরে নেই যে ট্রাস্টির বিরুদ্ধে আমরা অর্থ আদায়, যারা সংক্ষুব্ধ তারা ওই আরিফ সাহেব যে ট্রাস্টি, ওনার বিরুদ্ধে মামলা করছে যে উনি 5 লক্ষ, ওনার কাছে 5 কোটি টাকা আমরা চাই, 5 কোটি টাকা ক্ষতিপূরণ চাই, এই মর্মে মামলা করছে। এখন ধরেন অর্থ আদায়ের মামলা বা ক্ষতিপূরণের মামলা উদাহরণস্বরূপ ধরি 3 বছর। কয় বছর? 3 বছর। তাহলে যখন থেকে ঘটনাটা ঘটেছে তখন থেকে কত বছরের মধ্যে মামলাটা করতে হবে? 3 বছর। কিন্তু এই ক্ষেত্রে ট্রাস্টির দায়িত্বর, যে ক্ষেত্রে ট্রাস্টি অবহেলা করেছে তার বিরুদ্ধে মামলা দায়ের, আপনি যে দেওয়ানি মামলাই করেন না কেন, তার দায়িত্ব সংক্রান্ত মামলা যদি আপনি করেন, তাহলে তার বিরুদ্ধে মামলার কোনো তামাদি মেয়াদ নেই। মানে আপনি আজকেও করতে পারেন, আবার 10 বছর পরে কি করতে পারেন। ধরেন, যেটা বললে সবাই ভালো বুঝবেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। খালেদা জিয়াকে ফৌজদারি কাজ, দেওয়ানি সরি, দণ্ডবিধির 409 ধারায় ওনাকে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট, সরকারি কর্মকর্তা যদি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে, ওনাকে ওই যে সাজা দিছিল 5 বছর। তো সেখান থেকে সাজা খাটছিল যে গতকাল বা তার আগের দিন ওনার ওই মামলা থেকে টোটালি কি দিছে? খালাস দিছে আদালত। তো এখন ওই মামলাটা হয়েছিল অনেক আগে, ওই যে ফখরুদ্দিন সাহেবের আমলে 2007-08। ওটা ছিল ফৌজদারি মামলা। কিন্তু ওনার বিরুদ্ধে যদি কেউ মনে করে এখন ওই বিষয় নিয়ে ওনার বিরুদ্ধে দেওয়ানি মামলাও করতে পারে। যদিও ঘটনাটা ঘটছে কত আগে? অনেক আগে। ট্রাস্টির বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো তামাদি আইন প্রযোজ্য হবে
না। বুঝতে পারছেন, যে ক্ষেত্রে বিবাদী হচ্ছে কে? ট্রাস্টি। এবং ওই ট্রাস্ট রিলেটেড যদি তিনি কোনো মানে তার দায়িত্ব অবহেলা করে থাকেন বা ইচ্ছাকৃতভাবে কোনো আহ, বেআইনি কোনো কাজ করে থাকেন, তাহলে ওনার বিরুদ্ধে দেওয়ানি মামলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ প্রযোজ্য হবে না। ওনার বিরুদ্ধে যে কোনো সময় মামলা দায়ের করা যাবে। এটাই হচ্ছে আমাদের তামাদি আইনের 10 ধারার মূল বিষয়বস্তু। একটু পড়ি দেখেন। কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, মৌখিক বা লিখিতভাবে ব্যক্ত করে যখন কোনো ট্রাস্ট সৃষ্টি করা হয়। সো এটা একটু বলতেন, মৌখিক বা লিখিতভাবে, মৌখিক বা লিখিতভাবে, মৌখিক বা লিখিতভাবে ব্যক্ত করে যখন কোনো ট্রাস্ট সৃষ্টি করা হয় এবং এরূপ ট্রাস্টের দায়িত্ব যদি কোনো ট্রাস্টির উপর ন্যস্ত করা হয় এবং উক্ত ট্রাস্টি যদি কোনো, আন্ডারলাইন করেন, দুর্নীতি করে, কি করে বলেন, দুর্নীতি করে, তবে তার বিরুদ্ধে মকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ কখনো উত্তীর্ণ হবে না। তামাদি মেয়াদ কখনো উত্তীর্ণ হবে না, এই কথার মানে হলো ওনার বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নেই। যেরকম আমরা বিভিন্ন মামলায় 1 বছর, 3 বছর, 6 বছর, আমরা জানি যে তামাদি আইনের 3 ধারায় পড়ে এসেছি যে নির্দিষ্ট মেয়াদ শেষে কোনো মামলা দায়ের করলে মামলা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। কিন্তু ওনার বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের করার কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ প্রযোজ্য হবে না। তো তারপরে আন্ডারলাইন করেন যে 10 ধারার বিধান প্রকাশ্য বা এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রাস্ট এখানে বিস্তারিত আলোচনা করব না, জাস্ট এতটুকু মনে রাখেন যে ট্রাস্টের বিভিন্ন ধরন আছে। একটা আছে প্রত্যক্ষ বা প্রকাশ্য, আর একটা হলো পরোক্ষ। ঠিক আছে, সো এই যে যে 10 ধারার বিধান, এটা কোন ধরনের ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে? প্রকাশ্য বা এক্সপ্রেস ট্রাস্ট। আন্ডারলাইন করেন, কি বলেন? প্রকাশ্য বা এক্সপ্রেস ট্রাস্ট। এবং সবশেষে এটা দেখেন, এই ধারার উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করাকে ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি বলে বিবেচিত হবে। একটু শুনেন, ধরেন হিন্দু ধর্মে অনেকেই, যার অনেক সহায় সম্পত্তি আছে, বা সে ওই সম্পত্তিটা দান করে দাতব্য উদ্দেশ্যে। দাতব্য উদ্দেশ্যে মানে হলো, ধরেন এই মন্দিরে দান করছে বা ওই বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তার সম্পত্তি দান করছে। সো এই ক্ষেত্রেও এটাই 10 ধারার অধীন ট্রাস্ট, এক্সপ্রেস ট্রাস্ট বলেই গণ্য হবে। এবং ওই যে আপনার হিন্দুদের যে দাতব্য উদ্দেশ্যে যদি কোনো সম্পত্তি দান করা হয়, সেক্ষেত্রে ট্রাস্টির যে দায়িত্ব পালন করে, আপনারা এই ইকুইটি ট্রাস্টে তো পড়তেন, হিন্দু আইনেও পড়তেন, মহন্তি বলে, মহন্ত বলে বা সেবায়েত বলে, মহন্ত বলে বা সেবায়েত বলে। আর মুসলিম আইনে করে ওয়াকফ, ওয়াকফ। তো এটা করলে ওই মুসলিম আইন অনুসারে দাতব্য উদ্দেশ্যে সম্পত্তি দান করাকে কি বলে? ওয়াকফ। তো এটা যারা দেখাশোনা করে তাকে বলে মুতাওয়াল্লি। ওই মুতাওয়াল্লি যদি কোনো দুর্নীতি করে, তাহলে ওনার বিরুদ্ধে মামলার কি তামাদি মেয়াদ আছে? তামাদি মেয়াদ নাই। ঠিক একইভাবে বৌদ্ধ ধর্মে এবং দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করলে সেটাও তামাদি আইনের 10 ধারা বিষয়বস্তু হবে। তো এখানে সাধারণত যে আমাদের তামাদি আইন থেকে এত গভীরে প্রশ্ন আসে না, যদি আসে আমরা এখানে খুঁটিনাটি সব করতেছি যাতে কোনো কিছু আসলে আপনারা যাতে ঠেকাইতে না পারে। সো এখানে কি কি প্রশ্ন আসতে পারে 10 ধারায় দেখেন, যে 10 ধারায় কোন ধরনের ট্রাস্ট সম্পর্কে বলছে? প্রকাশ্য বা এক্সপ্রেস ট্রাস্ট। 10 ধারায় ট্রাস্ট সৃষ্টি করা যায় কিভাবে, মৌখিক না লিখিত? মৌখিক বা লিখিত। 10 ধারায় কোন কোন ধর্মের লোকরা দাতব্য উদ্দেশ্যে সম্পত্তি দান করলে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ। সংক্ষেপে মনে রাখবেন, শিখাইছিলাম, হিমুর বউ লিখে রাখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ। নাই, এখন নাই, এই জায়গা ধারায় নাই, তাই তাদের আলাদা আইন আছে তাই। তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করাকে ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। এই হচ্ছে আমাদের 10 ধারা। ধন্যবাদ। 10 ধারা থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না হলে প্রশ্ন না থাকলেও যখন মনে উঠে। স্যার প্রকাশ্য, স্যার প্রকাশ্য যে ব্যাচের কথা বলছেন স্যার, এই প্রকাশ্যটা এটা কিভাবে? আচ্ছা, প্রকাশ্য ট্রাস্ট আপাতত মনে রাখেন, প্রকাশ্য ট্রাস্ট। আর আমি তো বললাম যে ট্রাস্ট কি সেটা পড়তে হলে, ট্রাস্ট, ইকুইটি এন্ড ট্রাস্ট এলএলবি তে পড়ছিলেন, ওই জায়গায় যাই দেখবেন ট্রাস্টের বিভিন্ন প্রকারভেদ আছে, যে প্রকাশ্য ট্রাস্ট, প্রত্যক্ষ বা পরোক্ষ ট্রাস্ট, এই ধরনের বিভিন্ন ট্রাস্ট আছে। সো আপাতত এতটুকু মনে রাখেন যে আমাদের 10 ধারায় যে ট্রাস্টটা বলছে এটা কি ট্রাস্ট? প্রকাশ্য ট্রাস্ট, যেটা গোপন না, সবাই যেটা জানে। জি, দেখেন। তো আর এরপরেও যদি জানার ইচ্ছা থাকে
তাহলে সেটা আমাদের ক্লাস শেষ হোক, আমি বলবো, সমস্যা নাই। আপাতত তামাদি আইনের বিষয়বস্তু ওটা আমাদের না। তো 11 নম্বরে চলে আসি, দেখেন। না, ধারা 11 বৈদেশিক চুক্তি, চুক্তির উপর মামলা। আন্ডারলাইন করেন, সুটস অন ফরেন কন্ট্রাক্ট। একটু বলি, তারপরে এখানে আমি পড়বো। দেখেন, প্রথমত যদি এইভাবে আসে যে বৈদেশিক চুক্তির উপর মামলা সম্পর্কে আলোচনা করতে, আমাদের তামাদি আইনের কত ধারায়? 11। 11 ধারায়। বা যদি বলে সুটস অন ফরেন কন্ট্রাক্ট, আছে কত ধারায়? 11 ধারায়। একটু শুনেন, আমাদের তামাদি আইনের 11 ধারায় বলছে যে আপনার চুক্তিটা পৃথিবীর যেখানেই হোক না কেন, যে দেশের নাগরিকদের মধ্যেই হোক না কেন, ধরেন এখানে ওই আলামিন সাহেব ধরেন দুবাইয়ের নাগরিক, আর আমাদের সুমন সেন ভারতের নাগরিক, বা যে দেশেরই নাগরিক হোক না কেন, ওনারা চুক্তিটা করেছে বিদেশে। ধরেন ওনারা আমেরিকায় ব্যবসা করে, বা আমেরিকায় চুক্তিটা, দুই পক্ষ চুক্তিটা করেছে কোথায়? আমেরিকায়। কিন্তু তারা শুধু আমেরিকা না, সারা বাংলাদেশে বিভিন্ন দেশে তাদের ব্যবসা বাণিজ্য আছে। এখন তারা চুক্তিটা যে দেশে হোক না কেন, নাগরিকত্ব যে দেশে হোক না কেন, আপনি ওই চুক্তি দিয়ে যদি বাংলাদেশের আদালতে মামলা করেন, তাহলে বাংলাদেশি আইনে। তামাদি আইন প্রযোজ্য হবে। কোর্ট যার আইন তার, এলো সাত কথা। লেটস পড়ি। কোর্ট যার কি আইন তার। আপনি চুক্তি কোন দেশে করেন, আপনি কোন দেশের নাগরিক, এটা আমার বিষয়বস্তু না। আপনি যদি আমার দেশের আদালতে মামলা করেন, তাহলে আমার দেশের যে তামাদি আইন, এই তামাদি আইনে আপনাকে অনুসরণ করতে হবে। এটাই কত ধারায়? 11 ধারায়। দেখেন, কোন চুক্তি বিদেশে সম্পাদিত হলেও যদি উক্ত চুক্তি সম্পর্কিত মামলা বাংলাদেশে দায়ের করতে হয়, তবে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। 11 ধারায় গোল্ডেন লেক্স ফরি, লজ অফ এ ফোরাম, মানে অর্থ কি? যে আদালতে মামলা হবে সেই দেশের আইন প্রযোজ্য হবে, নীতিটি প্রতিফলিত হয়েছে। সো আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তামাদি আইনের কত ধারায় লেক্স ফরি নীতিটি প্রতিফলিত হয়েছে, কত ধারায়? আচ্ছা, এবার অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে চুক্তি হয়েছে অমুক দেশে, নাগরিক অমুক দেশের, বাংলাদেশে যদি মামলা হয়, তাহলে তামাদি আইন প্রযোজ্য হবে কোন দেশের? কোন দেশে বলেন? বাংলাদেশের যে তামাদি আইন আছে সেই আইনই প্রযোজ্য হবে। তো এটাই হচ্ছে আমাদের ধারা, কত বলেন? 11। 11। তো 10 আর 11 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না হলে আমরা সরাসরি 12 ধারায় চলে আসবো। এবং তামাদি আইনের প্রতিটি ধারা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এমন ভাবে পড়বো যে ধারা থেকে কোনো প্রশ্ন আসলে আপনার জন্য ছুটে না যায়। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা চলে আসি ধারা 12। তামাদির মেয়াদ গণনা, কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। আন্ডারলাইন করেন, কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। তো তামাদির মেয়াদ গণনা আসলে কি, আমি একটু আপনাদের ব্যাখ্যা দিই। দেখেন, গত ক্লাস যারা মিস করছেন, দয়া করে একটু আমাদের যে ইউটিউবে যে ক্লাস আছে, যে লিঙ্ক দেয়, এটা একটু দেখে নেবেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমার বিগত আগামী ক্লাসে এসে জিজ্ঞাসা করবেন যে স্যার এটা কি বুঝতে পারিনি। আর 12 ধারা আসলে কি সেটা একটু বলার আগে, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত করা যায় 5টা ক্ষেত্রে। সেই 5টা ক্ষেত্রের মধ্যে মূল মামলা ছিল না, আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউয়ের দরখাস্ত, রিভিশনের দরখাস্ত, অন্য যে কোনো আবেদন, এই 5টা ছিল। অর্থাৎ 5 ধারায় বলছে যে এই 5টা দরখাস্ত যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল না করেন, ধরেন দেরি হয়ে গেল, তাহলে তো 3 ধারার বিধান অনুসারে যদি দেরি হয়, আদালত কি করে দিবে? খারিজ করে দিবে। কিন্তু 5 ধারায় আপনার একটা সুবিধা দিছে, সেটা হলো যে যদি আপনি যৌক্তিক কারণ দেখাতে পারেন, আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে আমি অমুক জায়গায় অসুস্থ ছিলাম, বা অমুক আদালতে হাজিরা দিতে গেছিলাম, বা আইনজীবী ভুল করছে, এরকম যৌক্তিক কারণ যদি দেখাইতে পারেন, তাহলে দেরি হলেও আপনার ওই বিলম্বটা মওকুফ করতে পারে। এটা হলো তামাদি আইনের কত ধারায়? 5 ধারায়। তবে মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য। তবে গতদিনে আমি আপনাদের বলেছিলাম যে মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না হলেও মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিধান যে একেবারে তামাদি মেয়াদে নাই, বিষয়টা তা না। এটা 6 ধারায় আছে, 12 ধারায় আছে, 14 ধারায় আছে। তো 6 ধারা তো গতদিন আমরা পড়েছি, লিগাল ডিসেবিলিটি, অর্থাৎ যখন আপনার
মামলা করার কারণ উদ্ভব হলো ওই মুহূর্তে যদি আপনি পাগল থাকেন, উন্মাদ থাকেন, অথবা কি থাকেন, বই অথবা জড়বুদ্ধি সম্পন্ন থাকেন। তাহলে যতদিন পর্যন্ত এই তিনটার আপনার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। আপনাদের মনে আছে কি না যে যে ধরেন আপনি একজনের কাছে টাকা পান, এখন সে যখন বললো যে তোমার আর টাকা দিব না, ওই মুহূর্তে আপনি ছিলেন পাগল। ওই মুহূর্তে ছিল কি, পাগল। মানে আপনি পাগল হওয়ার পরেই সে বলছে যে পাগল রে, পাগল, আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না। তাহলে আমরা জানি যে যেদিন থেকে সে অস্বীকার করলো মামলা করার তামাদি মেয়াদ হচ্ছে অর্থ আদায় 3 বছর। কত বছর? 3 বছর। কিন্তু দেখা গেল যে সে সুস্থই হয়েছে 10 বছর পরে, সুস্থ হয়েছে 10 বছর পরে। তাহলে 6 ধারা অনুসারে এটা মূল মামলার ক্ষেত্রে এই যে যে 10 বছর পরে সে সুস্থ হলো, তাইলে এই যে যে সময়টা বাকি যে 7 বছর বেশি হয়ে গেলে, যাই হোক, এই যে 10 বছর সময়টা যে বিলম্ব হলো, এটা সে অব্যাহতি পাবে, এটা বিলম্ব মওকুফ করা হবে। এবং এটা বিলম্ব মওকুফ করতে মূল মামলার ক্ষেত্রে আদালত বাধ্য। এটাই বলছে তামাদি আইনের কত ধারায়? 6 ধারায়। তবে এই ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা, আপনাদের মনে থাকা উচিত যে 7 আদেশের 6 বিধিতে, দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 6 বিধিতে বলছিল গ্রাউন্ডস ফর এক্সামশন, গ্রাউন্ডস ফর এক্সামশন, যেখানে লিখতে হয় তামাদি হতে অব্যাহতির কারণ। মানে উনি যখন মামলাটা করবেন তখন কিন্তু উনি দেখাবেনই যে অমুক 10 বছর আগে সে অস্বীকার করছে, কিন্তু 10 বছর পরে মামলা করার আমার একমাত্র কারণ হলো এই 10 বছর আমি কি ছিলাম, পাগল ছিলাম। যাই হোক, এত কথা বলার মূল কারণ হলো 5 ধারা বিলম্ব মওকুফ মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 6 ধারা কি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এখন যেটা পড়বো এটা হলো 12 ধারা। 12 ধারায় বলছে যে আইনগত কার্যধারা হতে ব্যয়িত সময় বাদ দেওয়া। 12 ধারা পড়ার আগে একটু আমি সংক্ষেপে বলে দিই। কারণ 12 ধারায় বলছে যে আপনি যখন যেদিন থেকে কারণ উদ্ভব হবে, মামলা করেন যেদিন কজ অফ অ্যাকশন সৃষ্টি হলো, ওই দিন বাদ দিয়ে আপনার গণনা করতে হবে। তারপরে যেদিন রায় ঘোষণা করলো, রায় ঘোষণার দিন বাদ দিয়ে আপনার তামাদি মেয়াদ গণনা করতে হবে। তারপরে সই মোহরকৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগলো, এই সময়টা বাদ দিয়ে আপনার তামাদি মেয়াদ গণনা করতে হবে। এবং এই 12 ধারার বিধান মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক। তাহলে 6 ধারাও বাধ্যতামূলক, 12 ধারাও কি বাধ্যতামূলক, কিন্তু বাধ্যতামূলক 5 ধারায় বিলম্ব মওকুফ করা কি ছিল? বিবেচনামূলক। সো একটু পড়ি বিবেচনামূলক। দেখেন। আসতেছি আসতেছি, চুপ করে দেখেন খালি। হ্যাঁ দেখেন, তামাদির মেয়াদ গণনা সম্পর্কিত বিধান তামাদি আইনের আন্ডারলাইন করবেন 3য় অংশের 12 থেকে 25 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এই যে আপনি একটু এই যে লেখেন না কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, উপরে লেখা আছে না, পাইছেন? কম্পিটিশন জি অফ স্যার। পিরিয়ড অফ লিমিটেশন, এই যে লেখাই আছে 12 থেকে কত? 25। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন বা তামাদির মেয়াদ গণনা কত ধারা থেকে কত ধারায় আলোচনা করা হয়েছে? 12 থেকে কত? 25। 25। অন্যদিকে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে সেটা বলছে 12 থেকে 17। মানে কোন কোন সময় বাদ দিয়ে তামাদি মেয়াদটা গণনা করতে হবে সেই সময়গুলো আলোচনা করছে আমাদের তামাদি আইনের 12 থেকে কত ধারায়? 17 ধারায়। প্রথমে আমরা চলে আসি 12 ধারা। ধারা 12, আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দেওয়া। আন্ডারলাইন করবেন এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিংস। এক্সক্লুশন অফ টাইম কি বলেন? ইন লিগ্যাল লিগ্যাল প্রসিডিংস। প্রসিডিংস। তো প্রথমে আমরা চলে আসি 12 সাবসেকশন 1। কোন মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে যেদিন উক্ত মেয়াদ গোল দিবেন আরম্ভ হবে সেই দিনটি বাদ দিতে হবে। কোন বলছে যে কোন মামলা বলতে এখানে বোঝাইছে সুট, কি বলেন, মানে মূল দেওয়ানি মামলা। আপিল বলতে দেওয়ানি ফৌজদারি উভয় আপিল, দরখাস্ত বলতে দেওয়ানি ফৌজদারি উভয় দরখাস্ত। তো এখানে বলছে যে যেদিন আরম্ভ হবে সেই দিনটা বাদ দিয়ে আপনি তামাদি মেয়াদ গণনা করবেন। উদাহরণ দেই, ধরেন আপনাকে একজন বেদখল করলো, কারণ আমরা জানি বেদখলের কতদিনের মধ্যে মামলা করতে হয়? 6 মাস। তাহলে 1লা জানুয়ারি যদি বেদখল করে, আপনাকে এই 6 মাসটা গণনা করতে হবে 1লা জানুয়ারি বাদ দিয়ে। মানে আপনি গণনা করবেন কয় তারিখ থেকে? 2nd জানুয়ারি থেকে। এই কথা 2nd জানুয়ারি থেকে, বুঝতে পারছেন? কারণ এই প্রথম দিন বাদ দিতে হবে, এটা বাদ দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক, এবং এটা বাদ দিতে আইনেই বলছে। 12-র কত? 1। বুঝতে পারছেন? যদি এরকম হয় যে আপিল করবেন, তো
তো আপিল করার দিন যেদিন থেকে শুরু হবে, আরম্ভ হবে, তাহলে প্রথম দিনটা কি দিতে হবে? বাদ দিতে হবে। এটাই বললো কততে? 12-1। তো 12-1টা কি মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য কিনা বলেন? সবার ক্ষেত্রে প্রযোজ্য। মূল দেওয়ানি, আপিল, দরখাস্ত সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। ধন্যবাদ। 12-2 আসেন। আপিল আন্ডারলাইন করেন। আপিল, আপিলের অনুমতির দরখাস্ত অথবা আন্ডারলাইন করবেন রায় রিভিউয়ের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে হবে যেদিন উক্ত রায় গোল দেবেন ঘোষণা করা হয়েছে সেদিনটি, এবং আন্ডারলাইন করবেন যে ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করা হবে গোল দিবেন তার নকল বা স্বয়ংক্রিয়কৃত গ্রহণ করতে যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। একটু বুঝতে হবে। ধরেন একজন ব্যক্তির মৃত্যুদণ্ড দিছে, এখন সহজ কথা, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হয় তামাদি আইনের 150 অনুসারে 7 দিনের মধ্যে। 7 দিন। তাহলে রায় ঘোষণা করছে 1 জানুয়ারি, রায় ঘোষণা করছে কয় দিন? 1 জানুয়ারি। 12-2 তো বলছে যে যেদিন রায় ঘোষণা করছে আপিলের ক্ষেত্রে ওই দিনটা কি দিতে হবে? বাদ দিতে হবে। তার মানে 2 জানুয়ারি থেকে কয় দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। 2, 3, 4, 5, 6, 7, 8, মানে আপনার আপিলের সর্বশেষ দিন হচ্ছে 8 জানুয়ারি। কয় জানুয়ারি? 8 জানুয়ারি। এখন কথা আছে আবার, শুধু রায় তো 1 তারিখ ঘোষণা করছে, এখন রায় ঘোষণা করার পরে আপনি তো ওই আপিলের স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহের আবেদন করছেন। এখন নকল সংগ্রহ করতে ধরেন লাগে গেছে 10 দিন, নকল সংগ্রহ করতে লেগে গেছে কয়দিন? 10 দিন। তাহলে ওই যেদিন ঘোষণা করতে প্লাস এই যে নকল সংগ্রহ করতে যে 10 দিন লাগছে, এই 11 দিন কি যাবে? বাদ যাবে। ওখান থেকে এরপর থেকে কাউন্ট হবে কয়দিন? 7 দিন। বুঝেন কিনা? তো এখন আবার অনেকের অনেক প্রশ্ন আছে, আপাতত আগে সহজভাবে বুঝি, পরে প্যাসের প্রশ্নের উত্তর পরে দিব। তাহলে আমাদের 12-2-তে যে কথাটা বললো যে যেদিন রায় ঘোষণা করেছে সেই দিন, এবং ওই ওই আপনার ডিক্রি, সরি ডিক্রি বা আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউ করা হবে, ওই ডিক্রি, আদেশ বা নকলের স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেই সময়টাও বাদ দিতে হবে। 3 মাস লাগলেও 3 মাস বাদ দিতে হবে। বুঝতে পারছেন? এবং আপনারা যদি বলে দেখা গেল যে আপনি 1 জানুয়ারি মৃত্যুদণ্ড দিছে, আপনি আপিল করতে গেছেন 1 মেতে, মানে 2 মেতে, এখন 2 মেতে গেলেও আদালত একসেপ্ট করতে বাধ্য যদি আপনি দেখান যে 5 মাস লাগছে আমার নকল উঠাইতে, মানে নকল তো আমি জাস্ট আবেদন করব, দিবে কে? নকলখানা থেকে আদালত দিবে। বুঝতে পারছেন? তো 5 মাস লাগাইলে তারা লাগাইছে, জায়গা তো আমার কোনো করতেছে না। জি। আচ্ছা, তো 12-2 মূল কথা হলো যে আপনার আপিল, আপিল অনুমতির দরখাস্ত বা রায় রিভিউয়ের ক্ষেত্রে আপনি তো একটা আপিল তো আর ইচ্ছা করলেই এখন যে আপিল করতে পারবেন না। আপিল করতে হলেও আপনার তো আগে একটা রায় লাগবে। রায় লাগবে কিনা বলেন? আপনি কি কোনো মামলা টামলা কিছু নাই যাই আপিল করতে পারবেন না? আগে কি লাগবে? রায় লাগবে। আর স্বয়ংক্রিয়কৃত নকল তো পরে। আগে তো আমার একটা মামলা চলমান থাকবে, তারপরে কি লাগবে? রায় লাগবে, তারপরে না তার বিরুদ্ধে আমি আপিল। জি 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 জি। তাহলে এখানে সহজ কথা হলো যে 12-2 মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। 12-2 প্রযোজ্য আপিল, আপিলের অনুমতির দরখাস্ত অথবা রিভিউর দরখাস্ত যেদিন রায় ঘোষণা করে সেই দিন বাদ যাবে, এবং সেই সাথে ওই ডিক্রি বা দণ্ডাদেশের স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেই সময়টাও বাদ যাবে। এটাই বললো কততে? 12-2। আচ্ছা, রিভিশনের দরকার নাই, আমি যতটুকু বুঝাইছি এইটুকু আগে বোঝেন মিতা। আমি যতটুকু বুঝাইছি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন, আগে আমি যা বুঝাইছি এইটুকুর ভিতর থাকেন। তাহলে 12-1 যেদিন মামলার কারণ উদ্ভব হবে, আরম্ভ হবে, সেই দিনটা বাদ দিতে হবে। 12-1, 12-1 মামলা, আপিল বা অন্যান্য দরখাস্তের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে? আর 12-2 এটা বলছে যে যেদিন আপনার রায় ঘোষণা করবে সেই দিন, এবং সেই সাথে স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেইটা
বাদ দিতে হবে, তবে 12-2 মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। এলো 12-1 আর কত, 12-2। ধন্যবাদ। এবার 12-3-এ আসেন। আচ্ছা, 12-2 আর একটু কথা আছে, সেটা হলো এখানে একটু দেখেন, আমি আবার একটু পড়ি যে আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় রিভিউয়ের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে হবে যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে সেদিনটি, এবং সে ডিক্রি, আদেশ বা কি দণ্ডাদেশ, দণ্ডাদেশ শব্দটা গোল দিয়ে, ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করা হবে, তার গোল দিবেন নকল সমীকৃত গ্রহণ করতে যে সময় ব্যয় হয় তা বাদ দিতে হবে। তো আচ্ছা, তো এখন 12-2 এর পাশে একটু লিখে রাখেন যে 12-2 দেওয়ানি ফৌজদারি উভয় মামলা, দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলা। লিখেছেন? এবার 12-3টা দেখেন। আপনি প্রথমত মনে রাখবেন, 12-1 মনে রাখবো, যেদিন মামলার কারণ আরম্ভ হবে সেই দিনটা বাদ দিতে হবে 12-1, মূল মামলা বা আপিল বা অন্যান্য সবকিছু। 12-2 হলো রায় যেদিন ঘোষণা করবে, আর ডিক্রি, দণ্ডাদেশ এগুলো স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যা লাগবে এই দুই সময় বাদ দিতে হবে। এটা কত? 12-2। এবার আসেন 12-3। যে ডিক্রি সম্পর্কে, ডিক্রি শব্দটা বলতেন, যে ডিক্রি সম্পর্কে আন্ডারলাইন করবেন আপিল বা রিভিউ প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে তার গোল দিবেন রায়ের, সেক্ষেত্রে যে রায়ের উপর উক্ত ডিক্রি বা প্রতিষ্ঠিত, আন্ডারলাইন করবেন, সেই রায়ের নকল উত্তোলনের জন্য যে সময় ব্যয় হয় তা বাদ দিতে হবে। আমাদের অনেকের কাছে 12-3 আর 12-2 একই রকম মনে হয়, বাট অ্যাকচুয়ালি একই রকম না, সূক্ষ্ম পার্থক্য আছে। একটু বুঝাই। প্রথমত এটা দেখেন যে 12-2 বলছে যেদিন রায় ঘোষণা করা হয় সেই দিন, প্লাস ডিক্রির কপি বা আদেশ দণ্ডাদেশের স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেইটা বাদ দিতে হয়, এটা তো আমরা জানি। কিন্তু এই 12-3 কি রায় ঘোষণা সম্পর্কিত কিছু আছে? 12-3 কিন্তু রায় ঘোষণা সম্পর্কিত কিছু নেই। এক। 2 নাম্বার পার্থক্য হলো 12-2-তে দণ্ডাদেশ কথাটাও বলা আছে। 12-2-তে কি দণ্ডাদেশ, ডিক্রিও আছে, দণ্ডাদেশও আছে। তার মানে দণ্ডাদেশ মানেই ওটা কি মামলা? ফৌজদারি। ফৌজদারি মামলা। কিন্তু 12-3-এ দেখেন শুধু ডিক্রি আছে, কোন দণ্ডাদেশ আছে? 12-3-এ আছে শুধু কি ডিক্রি। তার মানে 12-2 দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 12-3 শুধু দেওয়ানি। শুধু কি দেওয়ানি। জি। আচ্ছা, এখন সর্বশেষ যে বিষয়টা সেটা একটু দেখেন। যে ডিক্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে গোল দিতে বলছিলাম যে রায়টা গোল দিছেন, রায়ের উপর উক্ত ডিগ্রি প্রতিষ্ঠিত সেই রায়ের নকলের জন্য যে সময় ব্যয় হয়। ধরেন আমরা দেওয়ানি মামলায় রায় আর ডিক্রি কিন্তু এক জিনিস না। রায় দেয় হচ্ছে আগে, আর ডিক্রি দেয় হয় রায়ের কয় দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে। তো যখন আপনি কোন ডিক্রির বিরুদ্ধে, শুধু ডিক্রির বিরুদ্ধে আপিল করবেন, ডিক্রির বিরুদ্ধে যদি আমি আপিল করি, তাহলে আমার লাগবে কি? রায়ের নকল লাগবে না? রায়ের নকল লাগবে। তাহলে রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেটা বাদ দিতে হবে হলো 12-3। 12 কত বলেন? 3। আর যে ক্ষেত্রে আমার ডিক্রির কপিও লাগবে, ডিক্রির নকলও লাগবে, আবার রায়ের নকলও লাগবে, তাহলে রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগতেছে সেটা বাদ যাচ্ছে হলো 12-3-এ। আর ডিক্রির কপি সংগ্রহ করতে যে সময় লাগতেছে ওটা বাদ যাচ্ছে হলো 12-2-এ। 12-2-এ, এই যে যারা বুঝেন না আমি একটু দেখাই। 12-3 তো আমি আপনাদের গোল দিতে বলছি যে রায়ের উপর
উক্ত সেই রায়ের নকল উত্তোলনের জন্য যে সময়, এটা তো দেখছেন, এটা তো পাইছেন নাকি? এবার 12-2 দেখেন, এই যে যে ডিক্রি আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করা হবে তার নকল। তার নকল মানে কার নকল? ডিক্রির নকল। ডিক্রির নকল। কার নকল বলেন? ডিক্রির নকল। ডিক্রির নকল। সো 12 সাবসেকশন 2 এ বলছে ডিক্রির নকল, আদেশের নকল বা দণ্ডাদেশের নকল। আর 12 সাবসেকশন 3 এ বলছে রায়ের নকল। বুঝছেন? আর 12-2 প্রযোজ্য দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে, কিন্তু 12-3 প্রযোজ্য কিসের ক্ষেত্রে? দেওয়ানি। শুধুমাত্র দেওয়ানি। দেওয়ানি মামলা, অর্থাৎ যে ক্ষেত্রে, সেটা পরে দেখেন, আগে 12-2-3 আসি। 12-1 কথা অলরেডি ব্যাখ্যা আমি দিছি, যে 12-1 যে মামলা বলছে এটা মূল মামলা, আর আপিল বা অন্যান্য দরখাস্ত দেওয়ানি ফৌজদারি উভয়। জি, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো 12 সাবসেকশন 2 আর 12 সাবসেকশন 3। আপনারা অনেকে পড়ছেন, আমরাও এইভাবে এখানে এভাবে কখনো ব্যাখ্যা দিয়ে পড়ি নাই। তো তাহলে আপনি মনে রাখবেন, যেদিন রায় ঘোষণা করবে সেই দিন, প্লাস ওই ডিক্রির কপি বা আদেশের কপি বা দণ্ডাদেশের কপি সংগ্রহ করতে যে সময় লাগবে সেই সময়টা বাদ দিতে হবে, এটা হলো 12-2। আর যদি আমি রায়ের কপি সংগ্রহ করতে যে সময়টা যাবে, ডিক্রির ক্ষেত্রে রায়ের কপি সংগ্রহ করতে যে সময়টা যাবে সেটা বাদ দিতে হবে 12-3। বুঝতে এই শাকিল সাহেব? আর না বুঝলে কিন্তু 12-2-3 সবে একই মনে হবে, যে এর মধ্যে কোনো পার্থক্য নাই। জি, তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য রাখেন, 12-1, 12-2 এবং 12-3 মধ্যে শুধুমাত্র 12-3টাই দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আর 12-1 বলেন, 2 বলেন, এটা কি দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। 12-4 আসেন। কোন রোয়েদাদ বাতিল করার দরখাস্তের জন্য, রোয়েদাদটা কি আমি একটু বলি। রোয়েদাদ হলো সালিসি কার্যক্রমে যে সিদ্ধান্ত দেওয়া হয়, সালিসি মামলার রায়রে বলে রোয়েদাদ। সালিসি মামলার রায়রে কি বলে? রোয়েদাদ। ইংরেজিতে বলে অ্যাওয়ার্ড। ওই অ্যাওয়ার্ড মানে পুরস্কার না, ওই অ্যাওয়ার্ড মানে কি? রোয়েদাদ। তো কোন রোয়েদাদ বাতিল করার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে রোয়েদাদ উত্তোলন করতে যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। উদাহরণস্বরূপ আমি বলি, যে ধরেন আমরা দেওয়ানি কার্যবিধিতে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের একটা বিধান আছে। সেখানে আমাদের দেওয়ানি কার্যবিধিতে বর্তমানে পদ্ধতি আছে দুইটা। 89 কতে আছে মধ্যস্থতা, 89 খতে আছে সালিসি। এবং সালিস আইনের ক্ষেত্রে 2001 সালিস আইন 2001 অনুসরণ করা হবে। আপনাদের মনে আছে কিনা? তো যদি কোনো মামলা সালিসির ভিত্তিতে নিষ্পত্তি হয়, সালিসি যারা করে তারা বলে সালিসকারী বা আরবিট্রেটর, তারা একটা সিদ্ধান্ত তো দিবে, সেই সিদ্ধান্তটারে কি বলে? রোয়েদাদ। এখন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চায়, তাহলে অবশ্যই ওই রোয়েদাদের কি লাগবে? কপি লাগবে। তাহলে রোয়েদাদের কপি সংগ্রহ করতে যে সময় লাগবে ওই সময়টা কি দিতে হবে? বাদ দিতে হবে। এই কথাটাই বলছে বাই 12-4। তো আপনি রোয়েদাদ বা অ্যাওয়ার্ডের কথা স্পেশালি মনে রাখবেন কিসে? 12-4। তো আমি 12-1-2-3-4 আবার একটু ব্যাখ্যা করি, শুনেন। 12-1 বললো যে মূল মামলা, দেওয়ানি মূল মামলা, আপিল বা অন্যান্য দরখাস্ত যেদিন কারণ উদ্ভব হয় বা যেদিন সময় গণনা আরম্ভ করতে হবে ওই দিনটা বাদ দিয়ে গণনা করতে হবে। এটা কত? 12-1। 12-2 বললো যে আপিলের অনুমতির দরখাস্ত এগুলার ক্ষেত্রে যেদিন রায় ঘোষণা করা হয়, অথবা অথবা না এবং এই আপিল, তারপরে সরি ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশ, এই এগুলার কপি, রায়ের কপি না, ডিক্রির কপি, আদেশের কপি অথবা দণ্ডাদেশের কপির সৌম্যকৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগে এই সময়টা বাদ দিতে হবে। এটা বলছে কত? 12-2। তার মানে 12-2 দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। 12-3 বলল যে ডিক্রির বিরুদ্ধে আপিল অথবা রিভিউয়ের ক্ষেত্রে, ডিক্রির বিরুদ্ধে কি আপিল অথবা রিভিউয়ের ক্ষেত্রে ওই ডিক্রি যে রায়ের উপর প্রতিষ্ঠিত ওই রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগে ওই সময়টা বাদ দিতে হবে। তো আপাত দৃষ্টিতে
12-2 আর 12-3 এক মনে হলেও প্রকৃতপক্ষে এক নয়। 12-2 হলো আপনার ডিক্রির নকল বা আদেশ বা দণ্ডাদেশের নকল, আর 12-3 হচ্ছে কি? রায়ের নকল, রায়ের নকল। এবং সবশেষে 12-4 যেটা, এটা আসলে বললো যে রোয়েদাদের বিরুদ্ধে যখন আপনি আপিল করতে চান, তাহলে ওই রোয়েদাদের নকল সংগ্রহ করতে যে সময়টা লাগবে ওই সময়টা বাদ দিতে হবে। এটা হলো কত? 12 কত বলেন? 4। ধন্যবাদ। এখন এই কথাগুলোই অনেক বিস্তারিতভাবে আলোচনা করতে, আমরা একটু খুব সংক্ষেপে দেখে যাই। দেখেন এই যে 12-1 প্রযোজ্য হয়, এই যে দেখেন মকদ্দমা, আপিল বা আবেদন, এবং যে দিন থেকে মকদ্দমা তামাদি মেয়াদ গণনা শুরু হয় সেই দিনটা। 12-2 দেখেন আপিল, লিভ টু আপিলের আবেদন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে লিভ টু আপিল করা যায় শুধু কোথায়? আপিল বিভাগে। কোথায়? সুপ্রিম কোর্টের দুইটা ভাগ আছে, একটা হলো সবার উপরে অ্যাপিলেট ডিভিশন, তারপর হলো হাইকোর্ট ডিভিশন। সো লিভ টু আপিল শুধু করা যায় কোথায়? আপিল বিভাগে। তো আপিল 12-2 দেখেন আপিল, লিভ টু আপিল, রায় রিভিউ করার আবেদন। এই 12-2 এর ক্ষেত্রে দুইটা জিনিস বলছে, যে যেদিন রায় ঘোষণা করা হয়েছে এবং কি যে ডিক্রি বা আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করা হবে, তার স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সে সময় ব্যয় হবে সেটা। ঠিক আছে। 12-3 দেখেন, 12-3 বললো যে এই যে ডিক্রি হতে আপিল অথবা কি ডিক্রি হতে রিভিউ, এটা ওই যে যে রায়ের উপর প্রতিষ্ঠিত সে রায়ের নকল, সেই রায়ের কি নকল। আর 12-4 বললো শুনতে পাচ্ছেন কথা? আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। ওকে। তো 12-4 যদি দেখেন রোয়েদাদ বাতিলের আবেদন বা রোয়েদাদের কপি বা নকল উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যয়িত। তো এই হলো আপনার 12-1, 12-2, 12-3 এবং 12-4। তো এই এখানে আরো বিস্তারিত পড়া আছে, আমি এই কথাগুলোই এতক্ষণ ধরে আপনাদের ব্যাখ্যা করলাম। এই আর কি, ঘুরে ফিরে এক কথাই লেখা, মানে মূল মূল জিনিস আমি যেটা বললাম সেটাই। তো সংক্ষেপে মনে রাখুন, এখানে একটু চলে আসেন আর বাকিটা আপনারা পড়ে নিয়েন। যদি কোনো লাইন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার এসে প্রশ্ন করবেন যে স্যার এই অংশটুকু বুঝি নাই। সংক্ষেপে মনে রাখুনে আসেন যে সুতরাং 12 ধারা অনুসারে নিম্নলিখিত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। যেদিন থেকে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হয় সেই দিন বাদ দিতে হবে, এটা 12-1। রায় ঘোষণার তারিখ কত? 12-2। ডিক্রি, শাস্তি বা আদেশের নকল প্রাপ্তির জন্য ব্যয়িত সময় 12 কত? 2। 12-2 ডিক্রি, শাস্তি বা আদেশের নকল। আর ডিক্রির রায়ের নকল, ডিক্রির রায়ের নকল এটা কত? 12-3। আর রোয়েদাদের নকল প্রাপ্তির জন্য প্রয়োজনে ব্যয়িত সময় এটা কত? 12-4। জি। এবার তাহলে আমরা জেনে রাখা ভালোতে আসি। দেখেন জেনে রাখা ভালো যে 12-2, 12-3, 12-4 ধারা মূল মামলা বা সুটের ক্ষেত্রে প্রযোজ্য না। সুটের ক্ষেত্রে প্রযোজ্য শুধু কত? 12-1। আর 12 ধারায় উল্লেখিত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে আদালত কি দিবেন? বাধ্য। এখন আমরা একটু তুলনা করি 12 ধারার সাথে 5 ধারার। আসেন, একবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে 12 ও 5 ধারার মধ্যে পার্থক্য আলোচনা করুন। প্রথমত 5 ধারায় হলো সময় বৃদ্ধি করা হয়, আর 12 ধারায় হলো সময় বাদ দেওয়া হয়। এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস এটা হলো 5 ধারা, আর এক্সক্লুশন অফ পিরিয়ড ইন লিগাল প্রসিডিংস এটা হলো কত? 12 ধারা। 5 ধারা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 12 ধারা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। আপিল রিভিউ তারপরে অন্যান্য দরখাস্ত এগুলার ক্ষেত্রেও প্রযোজ্য। বুঝতে পারছেন? এরপরে শুনেন যে 5 ধারায় বিলম্ব মওকুফ করা বিবেচনামূলক, মানে আদালত মওকুফ করতেও পারে নাও পারে, কিন্তু 12 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য কি? বাধ্যতামূলক। বুঝছেন? 5 ধারায় সাফিসিয়েন্ট কজ মানে যথেষ্ট কারণ কি, এটা 5 ধারায় উল্লেখ করা না। এটা আদালত যেটা মানে
যৌক্তিক মনে করে সেটা হতে পারে, কিন্তু সুনির্দিষ্টভাবে 5 ধারা এটা বলা নাই যে কোনটা যৌক্তিক কারণ বা সাফিসিয়েন্ট কজ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু 12 ধারায় সাফিসিয়েন্ট কজ কিন্তু বলা আছে। ওই যে যেদিন তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে, রায় ঘোষণা করবে, ডিক্রি বা রায়ের নকল সংগ্রহ করতে ব্যয়িত সময়, এই সময়গুলো বাদ দিতে হবে। 5 ধারা গতদিন আপনাদের বলছিলাম বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 12 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। এই হচ্ছে আপনার 5 আর 12-র মধ্যে পার্থক্য। তো যারা একটু কম বুঝেন তারা, আমরা এই পরীক্ষায় আমি আপনাদের যে কত সুযোগ যদি কাজে না লাগান, ধরেন এখানে ক্লাস শেষ হয়ে গেলে আমাদের ইউটিউবে এই লেকচার আপলোড করা হয়, তো ওই লেকচারটা আবার একবার দেখবেন, দেখবেন যে আপনার যা বুঝেন নাই দ্বিতীয়বার দেখার পর এই জিনিস আপনার মাথায় ঢুকে গেছে। তারপরেও যদি মনে হয় যে না আমি বুঝতেছি না, তারপরে তো আমি আছি ইনশাল্লাহ, সমস্যা নাই। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস সম্পর্কিত বিধান রয়েছে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর ড্যাশ ধারায়। এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস কত ধারায়? স্যার 12 তারিখ 12 ধারায়। আর যদি বলে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টিন কেসেস, এক্সটেনশন মানে হলো বৃদ্ধি, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধি, সেটা কত? 5 ধারা। 2 নাম্বারটা দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনা হতে বাদ দিতে হবে? কত ধারা? 12 ধারা। 2013 সালের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, 3 নাম্বার প্রশ্নটা দেখেন, একটি আপিল দায়েরের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময়। তো আমি এই আসমা খানম দেখে আপনার ঘুম কাটাই দিই, বলেন রায়ের নকলে তুলতে যে সময় লাগবে এটা বাদ যাবে কত ধারায়, আর ডিক্রির নকল তুলতে কত সময় লাগবে এটা বাদ যাবে কত ধারায়? দিস ইজ দ্য এই তো দেখছেন, রায় ডিক্রি কি এক? এক না। এবং আমি এই জিনিসটা এতক্ষণ আপনাদের সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করছি যে কততে রায়ের নকল আর কোনটাতে কি ডিক্রির নকল। এই রীতিটা বলেন তো, রায়ের নকল কততে? 12-র কত? রায়ের নকল 12-র 3, আর ডিক্রির নকল কত? 12-র 2। ঠিক আছে? তো লিখে জি রাখতেও স্যার। পারেন এখানে সেখানে যে রায়ের নকল হলো 12-র 3, আর ডিক্রির নকল কত? 12-র 2। এই যে রায়ের নকল তো উল্লেখ আছে, রায়ের নকল লিখে আছে, নকল রায়ের উপর। ডিগ্রি ম্যাকুলেশন হলো 2 আর মামলা, তারপরে ওই আপনার আপিল বা দরখাস্ত হলো 12। উল্লেখ তো করাই আছে, কিন্তু এতদিন তো রায় ঘোষণার দিন বাদ যাবে, এটা হচ্ছে আবার 12-2। জি 12 ডিগ্রি নকল। ইংরেজি লেখা আছে তো, 3 হয়। আচ্ছা না থাকলে লিখে দেবানি। দেখেন আবার রায় ঘোষণার দিন আবার 12-2। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে। মানে বলতেছে যে যোগ হবে বলতে বোঝাচ্ছে বাদ যাবে আর কি। এ জায়গা বলতেছে যে রায়ের নকল সংগ্রহ যোগ হবে বলতে বোঝাচ্ছে হচ্ছে যে ধরেন আপিলের সময় ছিল 7 দিন, কিন্তু আপনি লাগাইছেন 37 দিন। লাগাইছেন কয়দিন? 37 দিন। কিন্তু ওই 37 দিনের 35 দিন ধরেন আপনার হচ্ছে রায়ের নকল সংগ্রহ করতে লাগছে, তাহলে এই সময়টা ওই যে আপিলের তামাদি মেয়াদের সাথে কি হবে? যোগ হবে। মানে যোগ হবে মানে হচ্ছে এটা আপনার বৈধতা দিয়ে দিচ্ছে, আপনার আপিলটা একসেপ্ট করতেছে। ইংরেজিতে যদি বলি, 5 ধারায় আছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ। আর 12 ধারায় আছে এক্সক্লুশন অফ টাইম। টাইম ইন লিগাল প্রসিডিংস। লিখে দিয়েছিলাম আপনাদের, বিথিকার বইতে লেখা আছে না? না, এমনি প্রশ্নে আছে। আচ্ছা প্রশ্ন থাকলেই হলো। আচ্ছা না হলে সমস্যা নেই। সেলফ প্র্যাকটিসটা দেখেন, তামাদির মেয়াদ গণনা কম্পুটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন তামাদি আইনের কোন অংশে আলোচনা করা হয়েছে? আচ্ছা এখানে একটু লেখেন, মোট অংশ 5টি, নিচে একটু স্টার দিয়ে লেখেন, বা একেবারে আমাদের তামাদি আইনের যে প্রথম পেজ ওখানে যায় একটু লিখেন, এখানেও লেখেন ওখানেও লেখেন যে তামাদি আইনের ধারাগুলোকে 5টি অংশে ভাগ করা হয়েছে। কয়টি অংশে? 5টি অংশে। একেবারে সবার মানে সর্বপ্রথম পেজে লেখেন।
যে মোট অংশ। তামাদি। ওই পেজ না, ওই পেজ উল্টান। হ্যাঁ, ওখানে লেখেন ওই আচ্ছা, জায়গা। তামাদি। দেখবেন তামাদি আইনের ধারাগুলোকে 5টি অংশে ভাগ করা হয়েছে। তামাদি আইনের ধারাগুলোকে 5টি অংশে ভাগ করা হয়েছে। পাইছেন? এখানে 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যেখানে আমরা ছিলাম সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার। তামাদি মেয়াদ গণনা আপনাদের পুরাতন বইতে নেই বোধহয়। কম্পুটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, এটা ওই শুরুতে আছে। যে তামাদি মেয়াদ গণনা কত থেকে কত ধারা? 12 থেকে কত? 25। 25, জি। তারপরে 3 নাম্বারটা দেখেন, আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দেওয়া, এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস, কত ধারা? 12 ধারা। 12 ধারা। তো এছাড়া অন্যান্য যা আছে এগুলো সব পারা যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। মূল আলোচনা যদি আপনি পারেন এগুলো করা যাবে। তাহলে আমরা যারা যারা 12 ধারার কোথায় বুঝেন নাই আমার বলেন, আমি আবার বুঝাই দিই। 12 ধারার কে কোথায় বুঝতে পারেন নাই? প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞাসা করেন, লজ্জা পায়েন না। তো ব্যবহারযোগ্য নয়। না, ব্যবহারযোগ্য। হ্যাঁ, খুলে কলম দিয়ে উঠাবেন। এই 12 ধারা অনলাইন অফলাইন ভাই আপনারা যারা আছেন সবাই বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি এখন। স্যার বিগত বছরের প্রশ্নে 3 নাম্বারের অ্যান্সারটা স্যার মনে হয় ভুল আছে। কেন ভুল মানে কোনটা হইলে, কোনটার কথা আপনি একটু পড়েন। স্যার একটি আপিল দায়েরের তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে রায় এবং ডিক্রি জাবেদা নকল পেতে ব্যয়িত সময়। উত্তর ঘ। স্যার ধারা 12-2 দেয়া আছে, এটা কি 2 হবে? 12-3 হওয়ার কথা না? 12 ডিগ্রির জাবেদা নকল এটা হলো 12-2, আর রায়ের জাবেদা নকল এটা হলো 12-3। ঠিক আছে। বুঝেন কিনা? উত্তর তো ঠিক আছে। স্যার আপনি রায় এবং ডিক্রি, স্যার রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময়। তো হ্যাঁ স্যার রায়েরটা তো আমরা 12-3 পড়লাম না স্যার? রায়ের নকল উত্তোলনের জন্য যে সময় ব্যয় হ্যাঁ করা হ্যাঁ লাগে। হ্যাঁ, 12-3, জি। তাহলে স্যার এখানে 2 দিল কেন? এটার জন্য স্যার কোশ্চেন করা আর কি। না না না, আর এখানে আপনি এখানে তো আপনার উত্তর তো, আছে। আমি বলি উনি বলতেছে যে আগে লেখা উচিত ছিল 12-3, তারপরে লেখা উচিত ছিল 12-2, এটা বলতেছেন। জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। এটা কোনো ভুল না। আমার উত্তর তো 4ই হয়েছে, কিন্তু এটা ওখানে জাস্ট ব্যাখ্যা দিছে। কিসে? 12-3-এ? স্যার আপনি কি সুন্দর করে বুঝাই দিলেন, প্রথমে বুঝতে পারতেছিলাম না, কিন্তু হ্যাঁ ওনার ব্যাখ্যা ঠিক আছে, কিন্তু রায়ের জায়গাটা রায় ও ডিক্রি তো। তো রায় হ্যাঁ হ্যাঁ, হইলে 12 আসবে ও 12-2 হবে, ডিক্রির জায়গাটা 2 মনে রাখার জি সুবিধায়। জি স্যার আপনি জি। এটা সহজ করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। 12-3 রায় নকল। রায়ের ভিতরে 12-3-এ, আর রায়ের ভিতরে 3 হচ্ছে রায় 2-এ। আচ্ছা, আমরা 13-তে চলে আসি। ধারা ও আজান দিছে, নামাজের বিরতি। নামাজ শেষে আবার আমরা শুরু করবো ইনশাল্লাহ, লাইনে থাকবো ইনশাল্লাহ। 2 হলো ঘোষণা, আর 3 হলো ঘোষণা নাই। আচ্ছা, ধারা 13টা দেখেন। ধারা 13, ওই কাগজটা বের করতেন? আমি আপনাদের একটা পেজ দিয়েছিলাম, ওখানে 13 ধারাটা লেখা আছে। বিবাদী যদি বিদেশে থাকে তবে হবে, কবে লেখা আছে একটু তবে লেখেন। বিবাদী যদি বিদেশে থাকে তবে বাদীর মকদ্দমা করার তামাদি মেয়াদ স্থগিত থাকবে। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে ধরেন
যে বিবাদী যদি বিদেশে থাকে তাহলে বাদীর মামলা করার তামাদি মেয়াদ গণনা কি থাকবে বলেন? স্থগিত স্থগিত থাকবে। থাকবে। ধরেন বাদী মামলা করবে এমন সময় বিবাদী আছে বিদেশে, তাহলে যতদিন পর্যন্ত ওই বিবাদী বিদেশে থাকবে ততদিন পর্যন্ত বাদীর মামলা করার তামাদি মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত থাকবে। এখন এই সুবিধাটা অ্যাকচুয়ালি পায় হচ্ছে বাদী, বিবাদী না। কে পায়? বাদী। বাদী ইচ্ছা করলে এই সুবিধাটা নিতে পারে, অথবা বিবাদী বিদেশে আছে না কোথায় আছে তা বাদী দেখার দরকার নাই, বাদী ইচ্ছা করলে মামলা করলে করতেও পারে। তাহলে এই 13 ধারার সুবিধা নিবে কি নিবে না এটা কার উপর নির্ভর করে? বাদীর উপরে। দেখেন, উচ্চ আদালতের নজির অনুযায়ী বিবাদী বিদেশ হতে ফেরত আসার সময় পর্যন্ত বাদী অপেক্ষা করতে বাধ্য নন, কিন্তু বাদী যদি অপেক্ষা করতে ইচ্ছুক হন তবে তিনি ঝুঁকি নিতে পারেন। বুঝছেন? সুবিধা হলো কিভাবে তাই? আপনি যার বিরুদ্ধে মামলা করবেন সে বিদেশে থাকে। এখন সে তার বিরুদ্ধে যদি আপনি মামলা করে দেন তাহলে রায় ডিক্রি হচ্ছে ঠিকই আছে, কিন্তু আপনি তো তার কাছ থেকে প্রতিকার তো পাচ্ছেন না। অপরদিকে আপনি যদি মনে করেন যে না, সে যতদিন বিদেশে আছে দেশে আসুক তারপরে আমি মামলা করব, তো তারপরে আপনি করতে পারেন দেশে আসার পরে। বাদ দুটো সুবিধা হচ্ছে। সেটাই তো বললাম যে এটা বাদীর ইচ্ছা, বাদী ইচ্ছা করলে মামলা করতেও তারে নিষেধ করে নাই, আর মামলা তো অপেক্ষা করতে শুধু হবে। অপেক্ষা করলে করতে পারে। তবে বাদীকে আবার প্রমাণ করতে হবে যে বিবাদী আসলে বিদেশে আছে। ছিল যখন সে মামলাটা করবে। কেন দেরি হলো এটা তো আদালতকে দেখাইতে হবে যে আমি 13 ধারার সুবিধা নিছি, তো 13 ধারা তুমি যে সুবিধা নিলা তাহলে প্রমাণ করো বিবাদী আসলেই বিদেশে ছিল। এটা কাকেই প্রমাণ করতে হবে? বাদীকে। স্যার, এটা প্রশ্ন কি? অবশ্যই। স্যার, প্রশ্নটা হলো কি আপনার এই যে বাদে যে সুবিধাটা পাবে এটা কি আপনারা এই ক্ষেত্রে বায়না করতে ক্ষেত্রে কি একই সাথে এই সুবিধাটা পাবে? সকল দেওয়ানি মামলার ক্ষেত্রে, এই জায়গায় আলাদা কিছু বলে নাই, যে কোনো দেওয়ানি মামলা। বায়নাপত্রের ক্ষেত্রে আপনি কি মামলা করবেন বলেন? স্যার, বায়না পত্র সে রেজিস্ট্রি করে দিতে, হুম এরপরে দেখা যাচ্ছে সে বিদেশ চলে গেছে। হুম আর আমার যে নির্দিষ্ট টাইম ছিল বায়না পত্রের ভিতরে হ্যাঁ। সেই টাইমও করে গেছে। এখন সে যদি বিদেশে থাকে তাহলে আপনি এই 13 ধারার সুবিধা নিবেন কি নিবেন না আপনার ব্যাপার, বাট এটা প্রমাণ করতে হবে কার? আপনার, বাদী। বাদীর। আপনি ইচ্ছা করলে সে বিদেশে থাকলেও মামলা করতে পারেন, আর যদি মনে করেন যে না সে বিদেশে আছে তাহলে আমি আগে দেশে আসুক তারপরে মামলা করব, তাহলে দেশে আসার পর যদি দেখা গেল মামলা করতেন, বিবাদী আবেদন করলে ইউরনের ওর তো তামাদি মেয়াদ শেষ, তখন আপনার আবার দেখাইতে হবে যে তামাদি মেয়াদ শেষ না, আমি এই সুবিধাটা নিছি কত ধারার? 13 ধারার। আপনার প্রমাণ করতে হবে যে বিবাদী এতদিন বিদেশে ছিল। ছিল। স্যার স্যার তাহলে 13 ধারায় ওই বিদেশে যদি থাকে বিবাদী, তারপরে যদি আমাদের শেষ হয়ে যায় তারপর ওই সুযোগটা দেবে বাদীকে। ও। অবকে গেলেন। এই বলেন, কে যেন প্রশ্ন করছিলেন বলেন। স্যার এই 13 ধারা কি শুধুমাত্র মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, জি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা এখানে একটু বইতে পড়ি, দেখেন। বাংলাদেশ এবং অন্যান্য কতিপয় এলাকা থেকে বিবাদীর অনুপস্থিত থাকাকালীন সময় গণনা থেকে বাদ দিতে হবে। এক্সক্লুশন অফ টাইম অর ডিফেন্ডেন্ট অ্যাবসেন্স ফ্রম বাংলাদেশ এন্ড সার্টেইন আদার টেরিটরিজ। একটু পড়ি, দেখেন যে যারা পুরাতন বইতে আছেন তাদের আমি যতটুকু দিছি ওইটুকু পড়লেই এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। তামাদি আইনের 13 ধারা শুধুমাত্র প্রযোজ্য সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে যে ক্ষেত্রে বিবাদী বাংলাদেশে অনুপস্থিত থাকে, এবং 13 ধারা শুধুমাত্র আন্ডারলাইন করেন বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য এবং বাদীর পক্ষে ব্যবহার করা যায়। অর্থাৎ 13 ধারা প্রযোজ্য হচ্ছে বিবাদীর ক্ষেত্রে, কিন্তু এর সুবিধা নিচ্ছে কে? বাদী। মকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ গণনা শুরু হওয়ার পর, এটা একটু গোল দিয়েন, তামাদি মেয়াদ গণনা শুরু হওয়ার পর বিবাদী বাংলাদেশে অনুপস্থিত থাকলে বা বাংলাদেশ ত্যাগ করলে সে যে সময়ের জন্য বাংলাদেশে অনুপস্থিত থাকে উক্ত সময় তামাদি মেয়াদ হতে বাদ দেওয়া যাবে। তামাদি আইনের 9 ধারার বিধান 13 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। 9 ধারায় তো বলছে যে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হলে আর থামবে না, থামবে না। কিন্তু একবার তামাদি মেয়াদ গণনা শুরু হওয়ার পরে যার বিরুদ্ধে আমি মামলাটা করব সে যদি কোথায় চলে যায়? বিদেশে। বিদেশে চলে যায়, তাহলে আমার তামাদি মেয়াদ কি? থামবে, স্থগিত। এখন এই সুবিধাটা আবার থামা যে বাধ্যতামূলক তা না, সুবিধা নিব কি নিব না এটা বাদীর উপরে নির্ভর করে। সুতরাং
তামাদি মেয়াদ গণনা শুরু হওয়ার পর বিবাদী বাংলাদেশে অনুপস্থিত থাকলে বা বাংলাদেশ ত্যাগ করলে অবশ্যই এই তামাদি মেয়াদ গণনা শুরু হওয়ার পর, মানে মামলার কারণ উদ্ভবের পরে বিদেশে যাইতে হবে। কখন বলেন? মামলার, এখন এটা তো কমন সেন্স, ধরেন আপনি বেদখলের মামলা করবেন যার বিরুদ্ধে, তাহলে সেই তো আপনার বেদখল করছে নাকি? সে যদি মামলার কারণ উদ্ভবের দিনও বিদেশে থাকে তাহলে সে আপনার বেদখল কিভাবে করলো? এটা প্রশ্ন আসে না? জি, মানুষ যে যে মানুষ দিয়ে করাইছে সেই মানুষের বিরুদ্ধে করবেন। দেখেন, আচ্ছা, তাহলে এখানে দেখতে হবে যে তামাদি মেয়াদ গণনা শুরু হওয়ার পর তাকে বাংলাদেশ ত্যাগ করতে হবে এবং তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। সুতরাং 13 ধারা 9 ধারার একটি ব্যতিক্রম। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে সময়ের অবিরাম চলন, তামাদি তামাদি আইন 1908-এর 9 ধারায় যে বর্ণিত সময়ের অবিরাম চলন, এটার ব্যতিক্রম কোনটা? বিবাদী যদি কোথায় থাকে? বিদেশে বিদেশ। থাকে। কত ধারায়? 13 ধারায়। হ্যাঁ। তো এখানে প্রযোজ্যতার ক্ষেত্রে একটু চলে আসি। প্রযোজ্যতা, তামাদি আইনের 13 ধারা মকদ্দমার তামাদি মেয়াদ গণনা করতে প্রযোজ্য হবে, কারণ 13 ধারার শুরুতে বলা হয়েছে যে কোনো মকদ্দমার জন্য বর্ণিত তামাদি মেয়াদ গণনা করতে, ইন কম্পিটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইবড ফর এনি সুট। তার মানে 13 ধারা, তামাদি আইনের 13 ধারা ডিক্রিজারির আবেদন, আপিল, অন্য কোনো আবেদন দায়েরের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য না। তার মানে তামাদি আইনের 13 ধারা শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। কিসের ক্ষেত্রে বলেন? মূল দেওয়ানি মামলা। কি মামলা? মূল দেওয়ানি মামলা না। জেনে রাখা ভালো, দেখেন 13 ধারা অনুসারে মকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ গণনা শুরু হওয়ার পর বাংলাদেশ বা বাংলাদেশ আন্ডারলাইন করবেন সরকার কর্তৃক শাসিত এলাকার হতে বিবাদীর অনুপস্থিতির মেয়াদ বাদ দিয়ে মকদ্দমার তামাদি মেয়াদ গণনা করতে হবে। এখন এখানে একটা কথা আপনাদের, আমি যে নোট দিছি ওখানে লেখি নাই, বলছে যে বাংলাদেশ থেকে বিদেশে থাকলে অথবা বাংলাদেশ কর্তৃক শাসিত এলাকা। এখন বাংলাদেশ কর্তৃক শাসিত এলাকা এখানে কেন বলছে? তামাদি আইনটা 1908 সালের, কত সালের বলেন? 1908 সালে। তখন 1908 সালে ভারতীয় উপমহাদেশও ছিল, মানে ভারত তো ছিল না, পাকিস্তানও ছিল না, বাংলাদেশও ছিল না। তখন কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ব্রিটিশরা আমাদের কি করতো? শাসন করতো। তখন বলা ছিল যে ওই বাংলাদেশ, মানে এই ভারতীয় উপমহাদেশ থেকে অথবা ব্রিটিশদের শাসিত এলাকা থেকে যদি কেউ অন্য কোনো এলাকায় থাকে তাহলে সেই ক্ষেত্রে হলো, সেই ক্ষেত্রে প্রযোজ্য হতো কত ধারা? 13 ধারা। তখন ব্রিটেনরা তো শুধু ভারতীয় উপমহাদেশেই দখলে ছিল তা না, তারা তো সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের এলাকায় ছিল। তো ওই কথা বলছে যে ওইটা প্লাস ব্রিটিশদের অধ্যুষিত এলাকা থেকে যদি বাইরে থাকে। এখন সেই জায়গায় আমাদের যখন পাকিস্তান সরকার আসলো, এই জায়গা পাকিস্তান এবং পাকিস্তান সরকার অধ্যুষিত এলাকা ছিল। বাংলাদেশ হওয়ার পরে হয়ে গেল সে জায়গা কি? বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার অধ্যুষিত, সরকার কর্তৃক শাসিত এলাকা। এখন আমাদের বাংলাদেশ তো শুধু বাংলাদেশটাই শাসন করে, পৃথিবীর তো অন্য কোনো জায়গা আমাদের আর আলাদা কোনো এলাকা আছে? নাই। যদি থাকতো, তাহলে অমুক এলাকা থেকেও যদি কেউ বাইরে থাকতো তার ক্ষেত্রেও 13 ধারার বিধান প্রযোজ্য হতো। কিন্তু ধরেন যে একজন, আমরা বাংলাদেশের মালিক আর আলাস্কা দ্বীপের মালিক, ধরেন আলাস্কা হচ্ছে একটা অঙ্গরাজ্য যেটার মালিক হচ্ছে যুক্তরাষ্ট্র। এখন আমরা যদি বাংলাদেশের মালিক বাংলাদেশ প্লাস আলাস্কা যেটা, ওটারও মালিক কে? বাংলাদেশ। এখন কোন নাগরিক যদি সে বাংলাদেশে নাই কিন্তু সে আলাস্কাতে থাকতো, তাহলে তার ক্ষেত্রে কি 13 ধারা প্রযোজ্য হতো কিনা? কারণ সে তো বাংলাদেশেই আছে, আলাস্কা তো কি বলেন বাংলাদেশেই আছে, এই আর কি। না না, আলাস্কা আছে, আলাস্কা না। দেখেন দেখেন তো দেখেন, জেনে রাখা ভালো। আচ্ছা হয়েছে, থামেন। 13 ধারা শুধুমাত্র আন্ডারলাইন করবেন মূল মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। 13 ধারার সুবিধা শুধুমাত্র বাদী দাবি করতে পারে। তো পরীক্ষার প্রশ্ন যদি এভাবে আসে যে 13 ধারার বিধান প্রযোজ্য কার ক্ষেত্রে, উত্তর হবে বিবাদী। 13 ধারার সুবিধা দাবি করতে পারে কে? উত্তর হবে বাদী।
বুঝেন কি? হুজুর দোস্ত হলো বিবাদী। বিবাদী। আর 13 ধারার বাদী। সুবিধা দাবি করতে পারে, এটা হবে কে? বাদী। বাদী। মূল্যবানের ক্ষেত্রে তার জি, বুঝতেন? জি স্যার। 13 দ্বারা বাদ এই সুবিধা হলো। তো আমরা 14 ধারায় চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ ধারা 14। এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দেওয়া। এই আরিফ সাহেব, স্যার বলেন। দেওয়ানি কার্যবিধি কি মনে আছে? আচ্ছা, যদি মনে থাকে তাহলে আরিফ সাহেব বলেন, আরজি ফেরত কাকে বলে? আর যে ফেরত আছে স্যার, গোপালগঞ্জে 5টা থানার পাঁচটা থানা আছে, কোটালীপাড়া, মুকশেদপুর, এইরকম 5টা থানা আছে। হ্যাঁ, এই 5টা থানার স্যার 5টা জাস্টিস আছে স্যার, 5জন। এখন আমি কোটারি করার লোক, চাকরি দিয়েছি স্যার আসিয়া নিতে, তাহলে স্যার এই মামলা নেবে নেবে না, ওটা হচ্ছে আমার স্যার মানে এটা এখতিয়ারবিহীন হয়ে গেল। তো আমি ঠিক আছে, এগুলা থানায় জাস্টিস পান কোন জায়গায় তাই বলছি। হ্যাঁ এই যে থানায় জাস্টিস তাকে আচ্ছা, ওনার বলতে দেন, বলেন বলেন, সর্বশেষ দ্রুত একটা- বলেন। ভাই আপনার কথা বলি না, পয়সা তো করবে। স্যার আমি মামলা ফেরত দেবে আসছে স্যার, ওই আমি যদি এক থানার মামলা আর এক থানায় জমা দেই, তখন স্যার ওই এই মামলাটা স্যার ফেরত দিতে পারি। এইটা না মানে ফৌজদারি দেওয়ানি মামলা যদি আমি ফৌজদারি দিই এইটা ঠিক করে তা দিতে দেবো। এই এখতিয়ার বিলের কথা বলছে, একটা আর্থিক এখতিয়ার আছে, আঞ্চলিক এখতিয়ার আছে। স্যার তোর বলি না স্যার, শুধু এখতিয়ারের কথা বলছি। এই থামেন, ঠিক আছে। এতকাল পড়ানোর পরে স্যার যদি কেউ আরজি ফেরত না বলতে পারেন, তাহলে আপনাদের তো একটা দড়ির কথা আমি বলছিলাম, হয় আপনারা জ্বলেন নাহলে আমি জ্বলি, যে কোনো একটা, মানে যে কোনো একজনের তো ঝুলতে হবে, মানে প্রতীকী ঝোলাই ঝুলি। আচ্ছা, আরজি ফেরত হলো যে আপনি এখতিয়ারবিহীন আদালতে মামলাটা দায়ের করেছেন, যে আদালতে দায়ের করার কথা ছিল সে আদালতে দায়ের করেননি, তো এই ক্ষেত্রে আরজি দিতে পারে কি? ফেরত। ফেরত। তো এখন দেখা গেল যে একটা মামলা, আপনার মামলার মূল্যমান, আচ্ছা, এখন এখতিয়ারবিহীন আদালত বলতে এখানে আমি এই বিষয়টা আপনাদের খুব ভালোভাবে যখন দেওয়ানি কার্যবিধি পড়াই ওখানে বলছিলাম যে আমরা দেওয়ানি কার্যবিধির এখতিয়ার করছিলাম 3টা। একটা হলো আর্থিক আঞ্চলিক বিষয়, সাধারণ এখতিয়ার বা বিষয়গত এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার। তো 3টা এখতিয়ারের মধ্যে যদি আঞ্চলিক এখতিয়ার ভুল হয় অথবা আর্থিক এখতিয়ার ভুল হয়, তাহলে আরজি হয় ফেরত, বুঝছেন? আর যদি সাধারণ এখতিয়ার বা বিষয়গত এখতিয়ার ভুল হয়, তাহলে আরজি হয় খারিজ। আরজি হয় খারিজ। ধরেন আপনি একটা ফৌজদারি মামলা যদি দেওয়ানি আদালতে করতে চান, তাহলে ওই মামলাটায় আরজি দিবে কি? খারিজ। হারিস কেন খারিজ জানেন? কারণ ফৌজদারি মামলা এখতিয়ার তো দেওয়ানি আদালতের হবে না। না, তো এই জায়গায় আপনার বিষয়গত এখতিয়ার ভুল হয়েছে, ফৌজদারি বিষয় নিয়ে মামলা হবে কোথায়? ফৌজদারি আদালতে। কিন্তু যদি এরকম হয় যে একটা মামলার মূল্যমান 15 লাখ টাকা, এখন এই মামলাটা দায়ের করতে হয় সহকারী জজ আদালতে, কিন্তু ভুলক্রমে আপনি দায়ের করে ফেলেছেন সিনিয়র সহকারী জজ আদালতে, তাহলে আরজি আপনাকে দিবে কি? ফেরত। ফেরত অথবা একটা মামলা দায়ের করা উচিত ছিল ঢাকাতে, কিন্তু আপনি দায়ের করে ফেলেছেন গাজীপুরে, তাহলে এক্ষেত্রেও আরজি দিবে কি বলেন? ফেরত। খারিজ করবে না, কি করবে? ফেরত। অর্থাৎ সহজ কথা দাঁড়ালো, যদি আপনি সরল বিশ্বাসে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করেন, তাহলে আরজি কি দেয়? ফেরত দেয়। এখন শুনেন, ধরেন আপনি একটা মামলার তামাদি মেয়াদ ছিল 6 মাস, এখন আপনি 3 মাস পর্যন্ত কোনো মামলা করেন নাই, 3 মাস অতিবাহিত হওয়ার পরে মামলাটা দায়ের করছেন। দায়ের করার পরে যে আদালতে মামলাটা দায়ের করছেন ওই আদালতে মামলাটা 1 বছর চলছে, 1 বছর চলছে। 1 বছর চলার পর ওই আদালত ফেরত দিছে আপনার মামলা, আরজি ফেরত দিছে, বললো যে এই মামলাটার মূল্যমান হচ্ছে আপনার 20 লাখ টাকা, এই মামলাটা সিনিয়র সহকারী জজের কাছে হবে, তুমি সহকারী জজের কাছে করছো কেন? কিন্তু অলরেডি ওই আদালতে মামলাটা চলছে কতদিন? 1 বছর হয়ে গেছে। আপনি যখন মূল মামলাটা করতে যাচ্ছিলেন 6 মাস তামাদি মেয়াদ থাকলেও আপনার হাতে ছিল কতদিন? 3 মাস। কিন্তু এখন মামলাটা তো 1 বছর ওই আদালতেই চললো, এখন আপনারে ফেরত দিছে, এখন তো আপনার আর
যদি যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটা করতে হয়, আপনার হাতে তো আর তামাদি মেয়াদ নাই, তো অলরেডি আপনার কি হয়ে গেছে, লেট হয়ে গেছে। এখন এই লেটের পিছনে আপনারও যেরকম দায় আছে, দায় আছে কার? আদালতেরও। কারণ আপনি সরল বিশ্বাসে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটা করেছেন, আর আদালতেও আহ, একটা নির্দিষ্ট সময় ওই আদালতে কি হয়েছে, ব্যয় হয়েছে। তো এক্ষেত্রে আপনি যে আদালতে মামলাটা দায়ের করার কথা আপনারা ফেরত দিবে সেই আদালতে দায়ের করার জন্য, এবং সেই ক্ষেত্রে আপনি 14 ধারার দরখাস্ত করবেন পরবর্তী আদালতে, যে ইওর অনার, আমি সরল বিশ্বাসে অমুক আদালতে মামলাটা করছিলাম, অমুক আদালতে এত সময় ব্যয় হয়েছে, তাই আপনার আদালতে এখন যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটা করলাম, এক্ষেত্রে আমার পূর্বের আদালতে যে ব্যয়িত সময়, এই ব্যয়িত সময়টা বিলম্ব মওকুফ করা হোক। তখন এই বিলম্ব কি করা হবে? মওকুফ করা হবে। কত ধারায়? 14 ধারায়। বুঝতে পারছেন? তো 14 ধারায় বিলম্ব মওকুফ করা বাধ্যতামূলক, এবং 14 ধারায় আমরা যখন 12 ধারায় সাফিসিয়েন্ট কজ করছিলাম, অনেকগুলা, যেদিন মামলার কারণ উদ্ভব হয়, রায় ঘোষণা করে, নকল উত্তোলন, নাকি 5 ধারায় সাফিসিয়েন্ট কজ করছিলাম, উল্লেখিত নাই, তবে আইনজীবীর ভুল, দারিদ্রতা, অনেকগুলা আছে। কিন্তু 14 ধারায় সাফিসিয়েন্ট কজ কয়টা? একটা, কি? এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করা ইচ্ছাকৃত ভাবে না, কিভাবে? সব বিশ্বাস। এই হলো আপনার 14 ধারা। এবং 14 ধারায় এটা মানে সময় বাদ দেওয়া আদালতের জন্য কি বলেন? বাধ্যতামূলক। তো একটু পড়ি দেখেন। একদম শেষ দিন অতিরিক্ত সময় ছিল না, সেক্ষেত্রে 14 ধারা কি পাবেন? ওই যে কয়দিন ছিল আপনি সেই কয়দিনই পাবেন, শেষ দিন শেষ দিন পাবেন। আচ্ছা দেখেন, এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দেওয়া, এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং বোনাফাইড ইন কোর্ট উইদাউট জুরিসডিকশন। তামাদি আইন 1908 এর 14 ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা হতে বাদ দিতে হবে। প্রযোজ্যতা দেখেন, প্রযোজ্যতা 14 এর 1 ধারা প্রযোজ্য হবে, গোল দিবেন, মকদ্দমার তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মকদ্দমা। এখানে মকদ্দমা বলতে বোঝানো হয়েছে মূল দেওয়ানি মামলা। কি বলেন? মূল দেওয়ানি মামলা। এবং 14-2 ধারা প্রযোজ্য হবে যে কোনো আবেদনের তামাদির মেয়াদ গণনার জন্য। কারণ 14-1 ধারায় বলা হয়েছে, ইন কম্পিউটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইবড ফর এনি, গোল দেবেন, ফর এনি সুট, ফর এনি সুট। সুট বলতে বোঝাচ্ছে মূল দেওয়ানি মামলা, অর্থাৎ যে কোনো মকদ্দমার জন্য বর্ণিত তামাদি মেয়াদ গণনা করতে। অপরদিকে অন্যদিকে 14-2 ধারা বলা হয়েছে, ইন কম্পিউটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইবড ফর এনি, গোল দেবেন, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের নিচে একটু লেখেন, অ্যাপ্লিকেশনের নিচে একটু লেখেন, যেমন যেমন অ্যাপ্লিকেশন লেখা আছে না, ইন এন অ্যাপ্লিকেশন, নিচে লেখেন যেমন বিশেষ আইনের অধীন বিশেষ আইনের অধীন আপিল রিভিশন ইত্যাদি। বিশেষ আইনের অধীন আপিল রিভিশন ইত্যাদি। যা লিখতে বলে একটু লেখেন, একটু স্থির হন। বিশেষ আইনের অধীন আপিল রিভিশন ইত্যাদি লেখছেন? একটু শুনেন, বোঝার বিষয় আছে। তামাদি আইনের 14 ধারা আপিল রিভিশন, বা ওখানে সরাসরি আপিল রিভিশন বলে নাই, 14 ধারায় বলা আছে কি, এনি অ্যাপ্লিকেশন। এনি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে কি? আবেদন। তো এই আবেদনটা মধ্যে আপিল ডিভিশনও বোঝাবে, তবে সেই আপিল ডিভিশনটা হতে হবে বিশেষ আইনের অধীন। কোন আইনের অধীন? বিশেষ আইনের। একটু বুঝেন। ধরেন গতদিন আমরা 5 ধারায় পড়ছিলাম যে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না, মনে আছে? যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোন আপিল করতে হবে 60 দিনের মধ্যে। তো ওই 60 দিনের একদিন দেরিও যদি হয়, আপনি 5 ধারায় বিলম্ব মওকুফের সুবিধা পাবেন না।
মনে আছে কিনা আপনাদের? অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার বিধান প্রযোজ্য হবে না, কিন্তু বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 14 ধারার বিধান প্রযোজ্য হবে। মানে হলো, ধরেন বিশেষ আইনের অধীন একটা আপিল আপনি ভুলক্রমে হাইকোর্টে দায়ের করার কথা, কিন্তু ভুলক্রমে আপনি দায়ের করে ফেলছেন জেলা জজ আদালতে। কোথায়? জেলা জজ আদালতে। কিন্তু জেলা জজ আদালতে আপনি সরল বিশ্বাসে দায়ের করছিলেন, পরে জেলা জজ আদালত যখন আপনারে ওই আপিলের মেমো ফেরত দিল, আপনার আর হাইকোর্ট ডিভিশনে মামলা করার কি নাই, সময় নাই। মানে আপিল করার আর তামাদি মেয়াদ নাই। তো এই ক্ষেত্রে আপনি হাইকোর্ট ডিভিশনে আপিল করবেন, কিন্তু দরখাস্ত দিবেন কত ধারায়? 14 ধারায়। বুঝতে পারছেন? তার মানে বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে কত ধারার বিধান প্রযোজ্য? 14 ধারার বিধান প্রযোজ্য। তবে কথা আছে, আমাদের তামাদি আইনের প্রথম তফসিলে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। মকদ্দমার তামাদি মেয়াদ পৌঁছে 1 থেকে 149 অনুচ্ছেদ। আপিলের তামাদি মেয়াদ বলেছে 150 থেকে কত? 157। আর দরখাস্তের তামাদি মেয়াদ বলেছে কত? 158 থেকে 183। এখন শুনেন, যে ক্ষেত্রে যে সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 150 থেকে 157 ধারার বিধান প্রযোজ্য, সেই সকল আপিলের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য না। একটু মাথায় ঝাটকানি লাগতে পারে, একটু শুনেন। যে সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 150 থেকে 157 বিধান প্রযোজ্য, সেই সকল ক্ষেত্রে 14 ধারার বিধান প্রযোজ্য না। এই ক্ষেত্রে হলো 5 ধারা প্রযোজ্য। আর যে সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 150 থেকে 157 ধারার বিধান প্রযোজ্য না, সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য হলো 14 ধারা। যেটা প্রযোজ্য সেটা আবার একটু বলেন তো। লিখবেন যে সকল, যারা যারা লেখার দরকার একটু লিখতে পারেন, বইতে লেখা আছে, তারপরে বলি যে সকল আপিলের ক্ষেত্রে, যে সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 150 থেকে 157 ধারা প্রযোজ্য, অনুচ্ছেদ। অনুচ্ছেদ 150 থেকে 157 অনুচ্ছেদ প্রযোজ্য, সেই সকল ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য হবে না। বুঝছেন? আর আরেক লাইন এটা লিখেই দেখতে পারেন, যে সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 150 থেকে 114 ধারার বিধান প্রযোজ্য হবে না, সেই ক্ষেত্রে হলো তামাদি আইনের 14 ধারার বিধান প্রযোজ্য না। ঘুরে ফিরে এক কথা কেন? যে সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইন, ভালোভাবে না বুঝলে ঘুরে ফিরে এক কথা। আচ্ছা, আমি একটু উদাহরণ দিই, শুনেন। উদাহরণটা দিলে আগে শুনেন, তারপরে বুঝবেন। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। ধরেন, এই শুনেন, এই বিতিকা কথা শুনেন। ধরেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা কি আইন? বিশেষ আইন। এই আইনে বলা আছে যে আপিল করতে হবে 60 দিনের মধ্যে। বুঝতে পারছেন? সো আপনি 60 দিনের মধ্যে আপিল করতে হয় হাইকোর্ট ডিভিশনে। এখন আপনি ভুলক্রমে প্রথম আপিলটা, মানে আপিল হাইকোর্টে না করে ভুলক্রমে সরল বিশ্বাসে দায়ের করছিলেন জেলা জজের কাছে। কার কাছে? মানে ধরেন ওই আমাদের যে বা হাইকোর্ট ডিভিশনের যে বেঞ্চে দায়ের করার কথা, সেই বেঞ্চে না করিয়া ভুল বেঞ্চে করছেন। এটা ভালো হয়, মানে আপিলের জন্য আলাদা আদালত আছে, সেই আদালতে না করে আরেক বেঞ্চে করেছেন। তো এই ক্ষেত্রে আপনার যে দেরিটা হলো, এই দেরির ক্ষেত্রে আপনি যখন যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতের কাছে আপিল করবেন, তখন দরখাস্তটা আমি করব কত ধারায়? 14 ধারায়। বুঝতে পারছেন? কারণ আমার কি হয়েছে, হ্যাঁ, এত কথা বললে হয় না। আমারে আপনারা একটু চুপ করে শুনেন, চুপ করে শুনেন, তারপরে আপনাদের সব প্রশ্ন আমি নেই।
আপনাদের বোঝানোর জন্যই তো অনেক কথা বলা। বললাম যে যে বিশেষ আইনের অধীন 14 ধারা প্রযোজ্য, কিন্তু বিশেষ আইনের অধীন 5 ধারা প্রযোজ্য না, এলো সাফ কথা। আর 14 ধারা প্রযোজ্য কখন? যখন ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটা বা আপিলটা দায়ের করা হয়। তো আপনি বিশেষ আইনের অধীন আপনি আপিল, নারী শিশুর মামলার আপিল যে জায়গা করার দরকার সেই জায়গা না করে আরেক জায়গা করছেন, তাহলে আসল জায়গা যখন করবেন তখন আপনাকে দরখাস্ত দিতে হবে 5 ধারায় না 14 ধারায়? 14 ধারায়। কারণ বিশেষ আইনের ক্ষেত্রে তো 5 ধারার বিধান প্রযোজ্য না। কথা ক্লিয়ার? কিন্তু যদি এরকম হতো যে আপনি দণ্ডবিধির অধীন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন 150 অনুচ্ছেদে, 150 অনুচ্ছেদে কয় দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। এখন আপনি আপিলটা যে বেঞ্চে করার কথা সেখানে না করে করছেন আর এক বেঞ্চে, মানে ভুল এখতিয়ার সম্পন্ন বেঞ্চে দায়ের করছেন, তাহলে আপনার এই জায়গা কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। এখন আপনি যখন যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে গেলেন তখন দেখলেন যে আপনার আর সময় নাই। তো এটা তো দণ্ডবিধি তো একটা কি আইন, মানে মূল আইন, এটা সাধারণ আইন, এটা বিশেষ আইন না। তো যদিও এই জায়গায় আপনি এখতিয়ারে ভুল করছিলেন, তো এই জায়গায় আপনি এই দরখাস্তটা করবেন কত ধারায়? 5 ধারায়। বুঝছেন? বিশেষ আইনের ক্ষেত্রে হলো 14 ধারা, ধারা হলো জি। 5 ধারা। যে সকল আপিলের আজকে ক্ষেত্রে বাদে আমাদের এই 14 ধারা চর্চাটা আজ পর্যন্ত কেউ এরকম ভাবে চাইতে পারে না। আচ্ছা ইভেন আপনার যে যে সকল আগে আপিলের প্রশ্ন হ্যাঁ। আপনি এই যেটা আমাকে বলেন থেকে আচ্ছা, আজকে তো যেটা বোঝা গেল তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য, কিন্তু এছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি আমি বিলম্ব মওকুফের দরখাস্ত ভুল এখতিয়ার সম্পন্ন আদালত হলেও কত ধারা? 5 ধারা। একটা সমস্যা নাই, যা বুঝাইছি আপাতত বুঝেন। এক মিনিট। যে সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 150 থেকে 57 অনুচ্ছেদ, বলেন। তারপর কি তারপর লিখতে নেই। আচ্ছা, লিখে দেবানি, বসেন, লিখে নিয়ে যাবেন, না তো তাড়াহুড়া করলে হয় না। পড়াশোনা যারা করতে চান, আমার কাছে যে গতদিন রাত 2টার সময় একজন লিখিত বেসের ফোন দিছে, তো তারে আমি ঠান্ডা মাথায় উত্তর দিছি। আর আপনারা আমার কাছে পড়তে আসেন, আমার চেয়ে তারা আপনাকে বেশি, তাই আমি পড়াবো কিভাবে? আপনাদের ওই যে আলামিন সর্দার, আলামিন সর্দারের জিগেন, আমার কাছে এমনও সময় আছে সে রাত 3টার সময় ফেসবুক মেসেঞ্জারে পোস্ট দিছে, স্যার এটা বুঝতেছি না, আমিও তার উত্তর দিছি। আপনি সজাগ ছিলেন। সজাগ না থাকলে উত্তর কিভাবে দিলাম? হয়ে গেছে। দেখেন, তো বিষয়টা হচ্ছে যে আপনারা জানতে চান এই জায়গা, কিন্তু পড়াশোনার আগে একটা আপনাকে যাওয়ার একটা ছুটাছুটি। আপনি বুঝেন, যতক্ষণ পর্যন্ত না বুঝেন, ধরেন আজকের লেকচারের যা যা বুঝেন নাই, আগামী দিনে এসে আমার বলেন যে স্যার এই জায়গা আমি বুঝি নাই, আপনার আমি বুঝাতে বাধ্য, কিন্তু এই চেষ্টাটা আপনার থাকতে হবে। যাই হোক, তো এখানে মূল যে কথা, 14 ধারা 2টা ক্ষেত্রে প্রযোজ্য, একটা হলো মূল দেওয়ানি মামলা আর একটা হলো অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের মধ্যে আপিল রিভিউ রিভিশন যা আছে সবকিছু হবে, বাট সেই আপিল রিভিউ রিভিশন গুলো কোন আইনের অধীন? বিশেষ আইনের অধীন। বুঝতে পারছেন? অর্থাৎ ওই যে যে কথা বলতেছিলাম যে তামাদি আইনের 150 থেকে 157 ধারার বিধান, অর্থাৎ আপিল তো আছে 150 থেকে 157 অনুচ্ছেদ, এই সকল ক্ষেত্রে এই 150 থেকে 157 অনুচ্ছেদ যে সকল জায়গায় প্রযোজ্য, যে সকল আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, সেই সকল আপিলের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য তামাদি আইনের। আর 150 থেকে 157 ধারার অনুচ্ছেদের বিধান যে সকল আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না, সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কত ধারা? 14 ধারা। আচ্ছা স্যার, এই একটা বিষয় একটু জানার ছিল। বলেন বলেন। স্যার এই 14 এর 2টা যেটা ব্যাখ্যা করার জন্য এতক্ষণ সময় নিলেন বা জানালেন বিষয়টা, যে 150 থেকে 157 ধারার মধ্যে যে সকল আপিলের বিষয়ে বলা হয়েছে, সে আপিল ব্যতীত অন্য আপিল মানে বিশেষ আইনে যে হুম, আপিল গুলা আছে সেগুলা 14 ধারার সেই সুবিধাটা পাবে 14-2 এর। এই প্রশ্নটা কর। এটা এটার স্যার সোর্স অফ ইনফরমেশন কি, মানে বেয়ার একটা তো পাচ্ছি না, এটা মানে সোর্সটা কি? এটার এটার সোর্স অফ ইনফরমেশন সেকশন 29(2), 29(2)। 29-2, জি, 29-2 এখানে কি এরকম মানে স্পেসিফিক বলা আছে না, ওইটারও ব্যাখ্যা থেকে আসছে? আপনি যান, আপনি এই যে আসতেছি 29(2) আমরা আসবো,
সেখানে বলছে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের কোন কোন ধারা প্রযোজ্য হবে। 3 ধারা প্রযোজ্য হবে, 14 ধারা প্রযোজ্য হবে, 9 থেকে 18 ধারা প্রযোজ্য হবে, 22 ধারা প্রযোজ্য হবে, যদি ওই আইনে বাদ না দেওয়া থাকে। 14 ধারা না, 9 থেকে 18, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওই যে 29-এর 2-এর ক, জি, সেখান থেকে আসে। জি, ঠিক আছে স্যার। জি। আচ্ছা দেখেন, 14-এর 1 ধারা অনুসারে কোনো মকদ্দমার তামাদি মেয়াদ গণনা করতে এবং 14-এর 2 ধারা অনুসারে কোনো আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে নিম্নলিখিত সময় বাদ দিতে হবে। তো এখানে একটু দেখেন আপনাদের, যে সময় ধরে পূর্ববর্তী মকদ্দমাটি বা আবেদনটি বিচারাধীন ছিল, অর্থাৎ এখতিয়ারাধীন আদি বা প্রথম আদালতে যে সময়ের জন্য পূর্ববর্তী মকদ্দমাটি বা আবেদনটি বিচারাধীন ছিল বা দায়ের ছিল, সেই সময় বাদ দিতে হবে। অর্থাৎ প্রথম আদালতে যতদিন ওই মামলাটা কি ছিল, বিচারাধীন ছিল, ওই সময়টা কি দিতে হবে, বাদ দিতে হবে। এখন আপনাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে স্যার, এখতিয়ার যদি ভুলই হয় তাহলে আদালত, প্রথম আদালত আবার ওই মামলার বিচার করে কেন? মনে প্রশ্ন আসতে পারে যে এখতিয়ার যদি ভুলই হয় তাহলে প্রথম আদালত তো প্রথম দিনই ফেরত দিলে পারতো। তার তার কাছে এতদিন সময়, সেই ভুলটা বুঝলো, এতদিনে বুঝতে পারলো না কেন? এটা অনেক কারণ আছে। আমি একটা উদাহরণ দেই, যে ধরেন একটা মামলার 15 লক্ষ টাকা দেখাইছে মামলার মূল্যমান, তাহলে মামলাটা হবে দায়ের কোথায়? সহকারী জজের কাছে। মামলাটা ধরেন ইস্যু গঠন পর্যায়ে আছে বা সাক্ষ্য গ্রহণও শুরু হয়ে গেছে, এমন সময় বাদী আরজি সংশোধনের দরখাস্ত দিছে, যে জায়গায় সে মামলার মূল্যমান আরজি সংশোধন করলে মামলার মূল্যমান হয়ে গেছে 20 লাখ। কত হয়ে গেছে? 20 লাখ। তো এখন 20 লাখ টাকার মামলাটা চলমান আছে কোথায়? সহকারী জজের কাছে। যখন 20 লাখ হয়ে গেল, তখন কি সহকারী জজের আর এখতিয়ার আছে? তখন মামলাটা এখন যাবে কোথায়? তাহলে উনি এখন মামলাটা কি করবে? ফেরত দিবে। বুঝতে পারছেন যে কেন ইভেন কোন মামলা শুধুমাত্র বিচারিক পর্যায়ে না, আপিল পর্যায়ে ফেরত দিতে পারে। মানে বিচারিক আদালত ধরতে পারে না, এখতিয়ার নাই, আপিল আদালতে আপিল কিছুদিন চলছে, তারপরেও যদি ফেরত দেয়, তাহলে যতদিন বিচারিক আদালতে বা আপিল আদালতে সময় ব্যয় হলো, এই সময়টা ব্যয় বাদ দেওয়া কি বলেন? বাধ্যতামূলক। বুঝেন কিনা কথা? ওই যে এখতিয়ার সম্পন্ন আদালত কি ওই স্টেজ থেকে শুরু হবে স্যার? হ্যাঁ, দেখেন, যে স্টেজ থেকে শুরু হবে সেটা বলবানি, আগে যতটুকু আমি বুঝাই এইটুকু বুঝেন কিনা। আচ্ছা দেখেন, আচ্ছা, এখতিয়ারবিহীন আদালত এখতিয়ারবিহীন আদি আদালতের সিদ্ধান্ত এবং উক্ত সিদ্ধান্ত হতে আপিল নিষ্পত্তি পর্যন্ত আপিল আদালত ব্যয়িত সময় কি দিতে হবে? বাদ দিতে হবে। এখতিয়ারবিহীন আদালতের সিদ্ধান্ত এবং উক্ত সিদ্ধান্ত হতে আপিল, মানে ওই মামলাটা যতদিন বিচারিক আদালতে ছিল তখনও বিচারিক আদালত টের পাই নাই, ওই বিচারিক আদালত সিদ্ধান্ত দিছে, তারপরে কি আপিল করতে, আপিল আদালত যখন টের পাইলো যে এটা আপিলের এখতিয়ার আমার নাই, বা যে বিচার করছে তারও এখতিয়ার ছিল না, তো সেই ক্ষেত্রে এই আপনি যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে যখন মামলাটা করবেন, তখন এই সময়টা কি দিতে হবে? বাদ দিতে হবে। দেখেন, যেদিন উক্ত মকদ্দমা বা আবেদন দায়ের করা হয়েছিল উক্ত দিন এবং যেদিন উক্ত মকদ্দমা বা আবেদনের কার্যক্রম সমাপ্ত করা হয়েছিল সেই দিন বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। তবে শর্ত আছে, শর্ত সমূহ একটু দেখেন, একটু ধৈর্য ধরেন, এটা গুরুত্বপূর্ণ কথা, এবং 14 ধারা এরকম আমরা আগে পরে পড়ি নাই, তো একটু ধৈর্য ধরে একটু দেখেন। পূর্ববর্তী এবং পরবর্তী উভয় মকদ্দমার কার্যক্রম একই পক্ষগণ কর্তৃক দায়েরকৃত দেওয়ানি মামলা হতে হবে, দেওয়ানি কার্যক্রম হতে হবে। প্রথম মামলার পক্ষ যদি আরিফ আর বিথিকা হয়, তাহলে আগে যখন ফেরত দিল দ্বিতীয় মামলার পক্ষ কারা হতে হবে? আরিফ আর বিথিকা। উভয় কার্যধারায় মকদ্দমার কারণ, কজ অফ অ্যাকশন আন্ডারলাইন করবেন, একই হতে হবে এবং একই প্রতিকার প্রার্থিত হতে হবে। প্রথম মামলায় যদি আপনি দখল চান, দ্বিতীয় মামলায় কি হতে হবে? দখল হতে হবে। যেমন ডিক্রি জারির আবেদন এবং দেওয়ানি কার্যবিধির 151 ধারায় ডিক্রি সংশোধনের দরখাস্ত একই প্রতিকার না। আপনি ডিক্রি জারির আবেদন আর ডিক্রি সংশোধনের দরখাস্ত কিন্তু এক না। তারপরে দেখেন, বাদী পূর্ববর্তী মামলার কার্যক্রমটি আন্ডারলাইন করবেন যথাবিহিত যত্নের সাথে উইথ ডিউ ডিলিগেন্স এবং সরল বিশ্বাসে পরিচালনা করতে ছিল, এটা আন্ডারলাইন করেন, উইথ ডিউ ডিলিগেন্স এন্ড গুড ফেইথ, এই দুইটা পয়েন্ট আন্ডারলাইন করেন। উইথ ডিউ ডিলিগেন্স এন্ড কি
গুড ফেইথ। আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে 14 ধারার ক্ষেত্রে, তামাদি আইনের 14 ধারার ক্ষেত্রে কত, মানে আপনার কোন দুটি উপাদান থাকতে হবে, বাদীর কি থাকতে হবে। বাদী যথাযথ যত্নের সাথে মামলাটা পরিচালনা করতেছিল উইথ ডিউ ডিলিজেন্স, আর কি গুড ফেইথ, সরল বিশ্বাস। তারপরে দেখেন আদালতের এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ কারণে আদালত পূর্ববর্তী কার্যক্রমটি পরিচালনা করতে ক্ষমতা সম্পন্ন ছিল না, এবং আদালতের এক্ষেত্রে এখতিয়ারগত ত্রুটি ছিল। কি হয়? কোন ধরনের এখতিয়ারগত ত্রুটি জানেন? এখানে একটু লিখে রাখেন যে এখতিয়ারগত ত্রুটি বলতে কোন ধরনের এখতিয়ারগত ত্রুটি, আমি অলরেডি বলতে, আঞ্চলিক আর আর্থিক। কি কি বলেন? আঞ্চলিক আর আর্থিক। একটু লিখে রাখেন যে এই এখতিয়ারের নিচে লিখে রাখেন আঞ্চলিক এখতিয়ার আর একটা কি, আর্থিক এখতিয়ার। কামরুজ্জামান সাহেব, আপনার সাইলেন্ট করেও যদি এরকম ভাইব্রেশন হয়, আজকে আপনার রিংটোনই বলো। শব্দটা আসলো কার মোবাইল থেকে, আপনি এখানে বুঝলেন কি করে? ওই যে লেখা আছে ওই জায়গা। লেখা উঠে আদালতের এখতিয়ারগত ত্রুটি আস্তে আর আর্থিক আচ্ছা, তাহলে যদি আপনাকে বলে যে 14 ধারায় যে এখতিয়ারগত ত্রুটি, দেওয়ানি মামলার কোন ধরনের এখতিয়ারগত ত্রুটি? আঞ্চলিক আর আর্থিক। আঞ্চলিক আর ঠিক। আর যদি বিষয়গত এখতিয়ারগত ত্রুটি হয় তাহলে কিন্তু আর্থিক ফেরত হয় না, আর্থিক কি হয়, খারিজ হয়। তখন এখতিয়ারবিহীন আদালতে উক্ত ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ দিতে হবে। এছাড়া আর একটা নতুন কথা শিখেন, দেখেন আমরা আগে পড়ি নাই, এটাও গুরুত্বপূর্ণ, 14 ধারার ব্যাখ্যায় আছে। সেটা হলো আদালতের এখতিয়ারগত ত্রুটি, আন্ডারলাইন করেন। এটা তো আমরা জানি 14 ধারার একটা কারণ কি, এখতিয়ারগত ত্রুটি। আর একটা কারণ দেখেন, পক্ষগণের অপসংযোগ, মিস জয়েন্টার অফ পার্টিস। পক্ষগণের অপসংযোগ আছে একাদেশের 9 বিধিতে। কত বিধিতে? বলছে যে যারে পক্ষভুক্ত করার দরকার তারে আপনি পক্ষভুক্ত করেন নাই, তাহলেও আপনার আর্জি ফেরত দিতে পারে। এবং কারণের অপসংযোগ, মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন। মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন মানে আপনি ঘোষণামূলক মামলার সাথে সাথে ধরেন ক্ষতিপূরণও চাইছেন, বাট অ্যাকচুয়ালি ঘোষণামূলক মামলার সাথে সাথে কি চাইতে হয়, শুধু ঘোষণা থাকতে হয়, আর যদি কোনো আনুষঙ্গিক প্রতিকার চাইতে হয় সেটা চাইতে হয়। আর ক্ষতিপূরণের জন্য আপনি যদি মামলা করতেই চান তাহলে আপনার আলাদা মামলা করতে হবে। সো যে সকল কারণের উপর ভিত্তি করে আপনার মামলাটা দায়ের করা হয় সেটাকে বলা হয় কজ অফ অ্যাকশন। আর আপনি অনেক সময় অনেকগুলো কজ অফ অ্যাকশন একসাথে চাইতে পারেন, কিন্তু যা চাওয়ার দরকার তা না চাই যদি অন্যর একটা চান, তখন সেটাকে বলে মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন সম্পর্কে বলা হয়েছে 2 আদেশে। কত আদেশে? 2 আদেশে, বুঝতে পারছেন? সো 14 ধারায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 14 ধারায় তাহলে আর্জি ফেরত দিতে পারে কয়টা কারণে, আমরা এতদিন জানতাম যে আপনার পড়ছি যেটা শুধু এখতিয়ারগত ত্রুটি। শুধু কি? শুধু এখতিয়ারগত ত্রুটি না, আরো 2টা আছে, সেটা হলো মিস জয়েন্ডার অফ পার্টিস আর একটা হলো মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। এখানে বানানটা ভুল আছে, CAUSES হবে, CO লেখছে। আপনারটা ঠিক থাকার কথা না, না উপরের লাইনে দেখেন, ওই 3টার উপরের লাইনে। হ্যাঁ পাইছেন? সুতরাং যাদের বইতে লেখা নাই আপনারা পুরাতন বইতে একটু লিখে রাখবেন, যেখানে এখতিয়ারগত ত্রুটি সে জায়গায় লিখবেন পক্ষগণের অপসংযোগ আর একটা কি, কারণের অপসংযোগ। সুতরাং নিম্নলিখিত কারণে তামাদি আইনের 14 ধারায় মকদ্দমা বা আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে ব্যয়িত সময় বাদ দেওয়া যায়, যথা আদালতের এখতিয়ার জনিত ত্রুটি, ডিফেক্ট অফ জুরিসডিকশন, মকদ্দমার পক্ষগণের অপসংযোগ, মিস জয়েন্ডার অফ পার্টিস, মকদ্দমার কারণের অপসংযোগ, মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। উদাহরণ পড়ি, দেখেন এই প্রায় শেষ আমাদের, যদিও এখানে আরো পড়া দরকার কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। আপনারা, একটি মামলা এখতিয়ারবিহীন বিচারিক আদালতে দায়ের করা হলো, সেখানে 1 বছর ব্যয় হয়। পরবর্তীতে উক্ত মামলার বিষয়ে জেলা জজের নিকট আপিল করা হয়, আপিল কার্যক্রমেও 1 বছর ব্যয় হয়।
পরবর্তীতে মামলাটি এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করা হয়, মানে আপনি প্রথম যে আদালতে মামলা করছিলেন ওখানে 1 বছর ব্যয় হয়েছে, আপিল আদালতে 1 বছর ব্যয় হয়েছে, এরপর টের পাওয়া গেছে যে এই মামলা হবে আর এক আদালতে। তো এই ক্ষেত্রে মকদ্দমা তামাদি মেয়াদ গণনা করতে বিচারিক আদালতে ব্যয়িত 1 বছর ও আপিল আদালতে ব্যয়িত 1 বছর বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করা। বুঝতে পারছেন? মানে একটা মামলা আপিলেও চলে গেছে, তারপরে টের টের পাওয়া গেল যে এই মামলা এই জায়গায় বিচার হবে না, তারপরে যখন ফেরত দিল তখন আপনি যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে গিয়ে মামলাটা দায়ের করবেন। একজন প্রশ্ন করছিলেন যে মামলাটা তাহলে কোন স্টেপ থেকে শুরু হবে, বুঝতে পারছেন? ওই একেবারে শুরু থেকেই শুরু হবে। এই জায়গায় ওই আমাদের তামাদি আইনের সরি 7-10-এ 7-10-এ কিছু বলে নাই যে 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 কোন জায়গা থেকে শুরু হবে নাকি একেবারে শুরু থেকে শুরু হবে। তো আপাত দৃষ্টিতে ধরে রাখেন যেহেতু আপনি দায়ের করতে যাচ্ছেন মামলা, তার মানে ধরে নেওয়া হবে কি এটা শুরু থেকেই নতুন করেই শুরু হবে। আচ্ছা দেখেন, তো এটা একটু দেখেন, আপিলের মেয়াদ গণনার ক্ষেত্রে 14 ধারার প্রযোজ্যতা, যে কথা এতক্ষণ আপনাদের গলাবাজি করলাম আর কি, যে যে জায়গার ক্ষেত্রে যে সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 150 থেকে 157 ধারার বিধান প্রযোজ্য, সেই সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 14 ধারা প্রযোজ্য হবে না। আর যে সকল আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 150 থেকে 157 ধারার বিধান প্রযোজ্য না, মানে সেই সকল আপিল হলো বিশেষ আইন, তো বিশেষ আইনের ক্ষেত্রে 14 ধারার বিধান অনুচ্ছেদ প্রযোজ্য হবে। এবং যদি জিজ্ঞাসা করেন যে এই কথাগুলো আমি পেলাম কোথায়, যে বিশেষ আইনের ক্ষেত্রে যে 14 ধারা প্রযোজ্য হবে, 5 ধারা যে প্রযোজ্য হবে না, এটা আমি বলি নাই, এটা বলা আছে তামাদি আইনের 29 ধারায়। আরো সুনির্দিষ্টভাবে বললে তামাদি আইনের 29-এর 2, তামাদি আইনের 29-এর 2। তো একটু পড়ি দেখেন, আপিলের মেয়াদ গণনার ক্ষেত্রে 14 ধারার প্রযোজ্যতা। 14-1 ও 14-2 ধারার শুরুতে যেহেতু বলা হয়েছে মকদ্দমা বা আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে 14 ধারার বিধান প্রযোজ্য হবে, সেহেতু তামাদি আইনের শিডিউল 150 থেকে 157 পর্যন্ত উল্লেখিত আপিলের ক্ষেত্রে তামাদির মেয়াদ নির্ধারণ করতে 14 ধারার বিধান প্রযোজ্য হবে না। কিন্তু বিশেষ আইনে মকদ্দমা আপিল বা আবেদনের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ নির্ধারণ করতে তামাদি আইনের 14 ধারার বিধান প্রযোজ্য হবে। হবে। সহজ কথা, বিশেষ আইনের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য, 5 ধারা প্রযোজ্য না। কারণ তামাদি আইনের 29-এর 2 ধারা বলা হয়েছে কোন বিশেষ আইন দ্বারা কোন মকদ্দমা আপিল বা আবেদনের জন্য বর্ণিত তামাদি মেয়াদ নির্ধারণের উদ্দেশ্যে তামাদি আইনের 4 ধারা, ধারা 9 থেকে 18 এবং 22 ধারার বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ যে ক্ষেত্রে তামাদি আইনের শিডিউল 150 থেকে 157 পর্যন্ত আপিলের জন্য বর্ণিত তামাদি মেয়াদ ভিন্ন আপিলের জন্য অন্য কোনো মেয়াদ অন্য কোনো আইনে উল্লেখ থাকলে আপিলের জন্য উক্ত মেয়াদ গণনার ক্ষেত্রে এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় বাদ দিয়ে আপিলের মেয়াদ গণনা করতে 14 ধারা প্রযোজ্য হবে। এখানে এক কথায় ঘুরাই পেঁচায় অনেকগুলো লেখা, আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ যদি আমি বলছিলাম ওইভাবেই আর কি, যে বিশেষ আইনের ক্ষেত্রে কি প্রযোজ্য বলেন, 14 ধারা প্রযোজ্য। আর যদি আপিলটা করেন ওই আমার 150 থেকে 157 অনুচ্ছেদের যে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি দেরি হয়েই যায়, যদি অসুস্থ থাকেন 5 ধারা, আর যদি ভুল এখতিয়ার সম্পন্ন আদালত হইলেও 5 ধারা। আর বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা সুবিধাটা পাওয়া যায় না, বিশেষ আইনের ক্ষেত্রে শুধু একটা সুবিধাই পাওয়া যায়, সেটা কত, 14 ধারা। এই হচ্ছে কথা। এই তো শেষ। দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন, জোরে আল্লাহ রাখেন। 1 নাম্বার, বাকিটা পড়বেন, কোথাও না বুঝলে আমারে জানাবেন। আপনাদের তামাদি আইন যদি এখানে ভালোভাবে পড়েন, তাহলে আপনি তামাদি আইন থেকে তো আমরা বললাম যে 10-এর মধ্যে আমাদের 8 পাওয়া সম্ভব ইনশাল্লাহ। বিশেষ করে ধারা থেকে প্রশ্ন আসলে সব পারবেন, আর অনুচ্ছেদ থেকেও আসতে পারবেন ইনশাল্লাহ। তো 1 নাম্বারটা দেখেন, আমাদের 14 ধারা শেষ। লিমিটেশন অ্যাক্ট 1908-এর 14 ধারা প্রযোজ্য হয় কখন? ছুটের ক্ষেত্রে। সুটের ক্ষেত্রে। আচ্ছা, এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ধরেন যে তামাদি আইনের 14 ধারা কি আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য? প্রযোজ্য, তবে ওই আপিল গুলো হতে হবে কিসের অধীনে? বিশেষ আইনের ক্ষেত্রে। বুঝতে পারছেন? জি স্যার। জি, আচ্ছা স্যার, আরেকটা বিষয়, বলেন। মিসজয়েন্ডার অফ পার্টি এবং মিসজয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশনের যে বিষয়টা বলছেন, ওটার রেফারেন্সটা কি হবে স্যার? 14(2)। ওটার রেফারেন্স মিসজয়েন্ডার অফ পার্টিস আছে 1 আদেশের 9 বিধিতে, আর মিসজয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন আছে 2 আদেশের।
তিন বিধিতে। জি, বুঝতে পারছি, কিন্তু এটা যে 14 ধারা প্রযোজ্য হবে তাদের রেফারেন্স ক্ষেত্রে। কোথায় আছে তাই? ওটার জি স্যার। রেফারেন্স 14 ধারার নিচে দেখেন, আপনার যে বেয়ার একটা আছে ওখানে লেখা জি আছে স্যার। তার ব্যাখ্যায়। একটা ব্যাখ্যা, 3টা ব্যাখ্যা আছে। হ্যাঁ, ওখানে আচ্ছা, যান একটু শেষেরটাই। জি স্যার, 3 নম্বর ব্যাখ্যাটা। জি পাইছেন? জি স্যার, পাইছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আজকে যা যা পড়লাম, পড়ানোর যে আমার যে প্রত্যাশা থাকে সেই অনুপাতে গাড়ি চালাইতে পারতেছি না, মানে গাড়ির থেমে যাচ্ছে, স্পিডে হচ্ছে না। আজকে স্যার পরীক্ষা হবে স্যার। হ্যাঁ, এই যে স্যার, এই যে এটা কি? এই যে আচ্ছা শুনেন, ওকে যে কথা বলি, পরীক্ষা হবে জি, কষ্ট করে প্রশ্ন করছি, পরীক্ষা দিবেন না তো? এই কামরুজ্জামান সাহেব, জি স্যার। আপনার সাথে আমাদের এই জায়গার একজন পরিচিত হবে, কথা বলেন। কে? এই বিথিকা বিশ্বাস নাম শুনছেন? জি স্যার, জি স্যার। বলেন, বিথিকা কথা বলেন। দাদা নমস্কার। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ, তা আপনার বাড়ি কোন জায়গায়? গাজীপুরে। ও, আমার মনে হচ্ছে, কারণ আমি তো আহ, চাকরি করতাম বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন ভাষা সম্পর্কে অভিজ্ঞ আছে। মানে আপনার ভাষা শুনে ওনার মনে হচ্ছে যে মন ছুঁয়ে গেছে যে আপনার বাড়ি গাজীপুর, এই কারণে কথা বলাই ধন্যবাদ। দিলাম। ছিল গাজীপুরের মানুষ, সেই জন্য অনেকদিন ছিলাম। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাট আজকে দাদা পড়লাম একটু বলি। আজকে শুরু করেছিলাম 10 ধারা দিয়ে। 10 ধারায় বলছে কোন প্রকাশ্য ট্রাস্টের ক্ষেত্রে, ট্রাস্টটা লিখিত আকারে হইতে পারে, মৌখিক আকারে হতে পারে, ট্রাস্ট এবং তার ট্রাস্টি এবং তার প্রতিনিধিদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নেই। এছাড়া হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করলে সেটাও 14 ধারার বিষয়বস্তু বলে গণ্য হবে। এটা আছে কত ধারা? 10 ধারা। 11 ধারায় বলছে যে বিদেশি চুক্তির ক্ষেত্রে, চুক্তিটা যেখানেই সম্পাদিত হোক না কেন, মামলা যদি বাংলাদেশি আদালতে করেন বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। 11 ধারা লেক্স ফোরি, লজ অফ এ ফোরাম। ঠিক আছে। 12 ধারা আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বা এটা মূল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। 12-1 যেদিন তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে। 12-2 রায় ঘোষণা এবং ডিক্রির নকল। 12-3 রায়ের নকল। 12-4 রোয়েদাদের নকল। 13 ধারা মামলা করার কারণ উদ্ভবের পর বিবাদী যদি বিদেশে থাকে তাহলে বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে 13 ধারা। সুবিধাটা পাবে কে? বাদী। সুবিধাটা পাবে বাদী। বাদী 13 ধারার সুবিধা নিতেও পারে, নাও নিতে পারে। 14 ধারা, 14 ধারায় বলছে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা বা অন্য যে কোনো আবেদন যদি দায়ের করা হয় তাহলে 14 ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে বাধ্য। 14 ধারা আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য, বাট ওই আপিল রিভিউ রিভিশনটা হতে হবে বিশেষ আইনের অধীন। কারণ তামাদি আইনের 29 ধারায় বলা আছে, 29-2 যে বিশেষ আইনের ক্ষেত্রে 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18 ধারা, 22 ধারা, তো 9 থেকে 18 ধারার মধ্যে তো 14 ধারা পড়ে। ঠিক আছে। আর বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য না। এছাড়া সর্বশেষ যেটা আমরা পড়লাম সেটা হলো 14 ধারা শুধু ভুল এখতিয়ার সম্পন্ন আদালত না, 14 ধারা আপনার মিস জয়েন্ডার অফ পার্টিস, মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশনের ক্ষেত্রেও প্রযোজ্য। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। এখন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তামাদি আইনের প্রথম ক্লাস টেস্ট।